আমরা কি প্রনাউনের লাস্ট ক্লাসটা কি ছিল? লাস্ট পয়েন্টটা কি ছিল? ইউজ অফ পসেসিভ প্রনাউন নাকি? ওকে, পসেসিভ প্রনাউন শেষ করছি নাকি? পসেসিভ প্রনাউন তো শেষ করেছি, তাই না? ওকে, রিফ্লেক্সিভ। তো লেখো সেলফ, লেখো সেলফ এবং সেলফ যুক্ত প্রনাউন যদি কোনো ভার্ব অথবা প্রিপজিশনের অবজেক্ট হয়, তখন প্রনাউনকে রিফ্লেক্সিভ বলে। ওকে, আমাদের বর্তমান যে ব্যাচটা চলতেছে এই ব্যাচটা আমরা আরেকটা ব্যাচ অনেকে রিকোয়েস্ট করছে, এই জন্য স্পেশাল ব্যাচটা আমি 34টা ক্লাসের আরেকটা ব্যাচ শীঘ্রই ঘোষণা করব। এটা আমাদের আগস্ট মাসে শুরু হবে। আগস্ট মাসে আমাদের এই স্পেশাল ব্যাচটা শুরু হবে আগস্ট মাসে। এটার মধ্যে প্রিলি, গ্রামার, ভোকাবুলারি এবং লিটারেচার তিনটা পার্টে থাকবে। সপ্তাহে 4 দিন ক্লাস হবে, ঠিক আছে? সপ্তাহে 4 দিন ক্লাস হবে ওই ব্যাচটাতে। রাত 9টায় টাইম হবে, ঠিক আছে? সপ্তাহে 4 দিন রাত 9টায় টাইম হবে, ঠিক আছে? তো এটা আমরা আগস্টের হয়তো 10 তারিখে টার্গেট করব, 10 তারিখের দিকে টার্গেট, ঠিক আছে? বা সর্বোচ্চ 15 তারিখের মধ্যে শুরু হবে, সপ্তাহে 4 দিন। এবং এটা অক্টোবর, আগস্ট, সেপ্টেম্বর, আগস্ট 15 তারিখ হলে সেপ্টেম্বর, অক্টোবরের 15 তারিখের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ। 2 মাসের কোর্স, 2 মাসের মধ্যে শেষ করব। সপ্তাহে 4 দিন, সপ্তাহে 4 দিন হলে মাসে 16 দিন, আহ 2 মাস হবে 32দিন, ঠিক আছে? তো আমরা হোপফুলি আমরা 15ই অক্টোবর মধ্যে শেষ করে দিতে পারবো। 15 থেকে 20 অক্টোবরের মধ্যে কোর্সটা শেষ করব। আর তোমাদের 43তম প্রিলিমিনারি হোপফুলি 29 অক্টোবর হতে পারে, 50-50 চান্স 29 অক্টোবর হতে পারে। আহ যদি সবকিছু লকডাউন টকডাউন সবকিছু স্বাভাবিক হয়ে যায়, ঠিক আছে? আর যদি না হয় তাহলে এটা হয়তো আরো 1 মাস দেরি হইতে পারে, এটা হয়তো 29 নভেম্বর হয়ে যেতে পারে, ঠিক আছে? 15 অক্টোবর, 29 অক্টোবর যদি না হয় তাহলে হয়তো নভেম্বরে যেতে পারে। তবে 29 অক্টোবর হবে, এটা প্রাথমিকভাবে মাথায় রেখে শুরু করতে হবে, ঠিক আছে? আর তোমাদের এই হচ্ছে অবস্থা। ওকে, তাইলে আমরা এইটাই ব্যাংক রিটার্নটা আমরা শুরু করব। এটা আমরা এখনো করি নাই। তো অক্টোবর মাসে আমি আমি আসলে একটা ইয়ের মধ্যে আছি, গোলক দাদার মধ্যে আছি। কারণ এদিকে প্রিলির রেজাল্টটা হয়ে গেলে রিটার্নের একটা ব্যাচ ঘোষণা করতে হবে। রিটার্ন দুইটা ব্যাচ একসাথে ঘোষণা দেবো নাকি আলাদা দেবো সেটা ভাবতেছি। হ্যাঁ, ঠিক আছে। জেন্ডারের উপর ক্লাস লাগে না, জেন্ডারের উপর শুধু মুখস্থ করবে, ঠিক আছে? জেন্ডারের উপর ক্লাসের দরকার নাই, ঠিক আছে?
ফাদার মাদার এটার জন্য আর ক্লাসের দরকার হবে না, ঠিক আছে? ফাদারের বিপরীত মাদার, সিস্টারের বিপরীত হ্যাঁ ব্রাদার, ঠিক আছে? তো এইটার জন্য আর ক্লাস দিয়ে আর সময় নষ্ট করি না আমরা, হ্যাঁ। প্রাইমারি পরীক্ষা দেরি হবে, হয়তো অক্টোবর নভেম্বর এরকম সময় হতে পারে। আর বইটা আশা করছি আমাদের ঈদের পরে হইতে পারে, ঈদের পরে আমাদের 28 তারিখে, 28শে জুলাই থেকে 10 আগস্ট এর মধ্যে আশা করছি বই চলে আসবে, হ্যাঁ। বই সব রেডি আছে, বইয়ের কাজ একদম শেষ, রেডি, যে কোনো সময় চলে আসতে পারে, ঠিক আছে? আমরা হয়তো লকডাউনের কারণে এটা আমি এত ইয়ে করি নাই, সিচুয়েশনটা একটু হলে আমি বইটা চলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, একদম হবে, একদম হবে, হবে না কেন, একদম হবে। ওকে, চলে আসবে সর্বোচ্চ 10 আগস্টের মধ্যে বই চলে আসবে ইনশাল্লাহ। ওকে, যেটা বলছি এটা এটা নিয়ে কাজ করি। তাহলে ইউজ অফ রিফ্লেক্সিভ প্রোনাউন, তো রিফ্লেক্সিভ প্রোনাউনটা কিভাবে চিনবো? তাহলে কোনো প্রোনাউনের পরে সেলফ আর সেলফ থাকলে রিফ্লেক্সিভ প্রোনাউন লেখা আছে, তাহলে হিম সেলফ, দেম সেলফ, হ্যাঁ। তাহলে সেলফ বা সেলফ যুক্ত প্রোনাউন যদি কোনো ভার্বের কিংবা প্রিপোজিশনের অবজেক্ট হয়, তাহলে ওই প্রোনাউনগুলিকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। তো রিফ্লেক্সিভ প্রোনাউন কি হয়? ভার্ব অথবা প্রিপোজিশনের অবজেক্ট হয়। ভার্ব অথবা প্রিপোজিশনের আমরা সেলফ এবং সেলফ কখন নেব? প্রোনাউনের পরে আমরা সেলফ আর সেলফ কখন যোগ করি? তো লেখো কোনো ভার্বের, লেখো ভার্ব অথবা প্রিপোজিশনে, লেখো ভার্বের সাবজেক্ট, লেখো সাবজেক্ট এবং ভার্ব অথবা প্রিপোজিশনের অবজেক্ট যদি একই ব্যক্তি হয়, লেখো সাবজেক্ট, সাবজেক্ট এবং ভার্ব অথবা প্রিপোজিশনের অবজেক্ট যদি একই ব্যক্তি হয়, তাহলে অবজেক্টটি বলো রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। আবারও বলছি, ভার্ব অথবা ভার্ব এবং সরি সাবজেক্ট এবং সাবজেক্ট এবং অবজেক্ট, সাবজেক্ট এবং ভার্ব অথবা প্রিপোজিশনের অবজেক্ট, মানে ভার্বের সাবজেক্ট এবং ভার্ব অথবা প্রিপোজিশনের অবজেক্ট। তার মানে কি, সাবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয়, তাহলে অবজেক্টটি রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। অবজেক্টটা প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে, ভার্বেরও অবজেক্ট হতে পারে। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয়, তাহলে অবজেক্ট হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। জাস্ট এইটুকু মাথায় রেখো, হ্যাঁ। ঠিক আছে, টপিকে যেটা উল্লেখ আছে সেটাই ক্লাস হবে, ঠিক আছে? 34টা টপিক, একটা দুইটা টপিক না, হ্যাঁ। যতটা টপিক উল্লেখ আছে ততটা টপিকের উপর ক্লাস পাবে। তাহলে লেখো সাবজেক্ট অফ দ্য অবজেক্ট, যেমন যেমন দেখো সি, দেখো সি ফ্যান, হার হবে নাকি হার সেলফ? তাহলে হার এবং হার সেলফ এটা কি ভার্বের পরে বসছে নাকি? এখন বলো সি হচ্ছে সাবজেক্ট, হার হচ্ছে অবজেক্ট। তাহলে বলো এই সাবজেক্ট এবং অবজেক্ট সেম ব্যক্তি নাকি ভিন্ন ব্যক্তি? তাহলে সি এবং হার একই ব্যক্তি নাকি ভিন্ন ব্যক্তি? তাহলে সি এবং হার একই ব্যক্তি, তাহলে ভার্বের পরে বসছে, ভার্বের পরে বসছে। তাহলে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয়, তাহলে অবজেক্টটা কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। বোঝার চেষ্টা করো। তাহলে ভার্বের সাবজেক্ট এবং ভার্বের অবজেক্ট যদি একই ব্যক্তি হয়, তাহলে অবজেক্টটা কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। আবার দেখো দেখো সি, দেখো আমি যদি বলি আই, আই স মি সেলফ ইন দ্য মিরর, হলো আই স ভার্ব, সাবজেক্ট, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্টের পরে অবজেক্ট, তাই না? তো বলো ভার্বের সাবজেক্ট এবং ভার্বের অবজেক্ট
একই ব্যক্তি নাকি ভিন্ন ব্যক্তি? একই ব্যক্তি। তাহলে অবজেক্টটা কি হবে? রিফ্লেক্সিভ হবে। তাহলে কোনো ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয় তাহলে অবজেক্টটা রিফ্লেক্সিভ হবে। আর সাবজেক্ট এবং প্রিপজিশনের অবজেক্ট যদি একই ব্যক্তি হয়, এতক্ষণ বলছি কি ভার্বের সাবজেক্ট আর ভার্বের অবজেক্ট যদি একই ব্যক্তি হয় তাহলে অবজেক্টটা রিফ্লেক্সিভ হয়। আবার দেখো সাবজেক্ট এবং প্রিপজিশনের অবজেক্ট যদি একই ব্যক্তি হয় তারপর তাহলেও অবজেক্টটা রিফ্লেক্সিভ হবে। যেমন যেমন দেখো হি, বলো হি সেড টু, বলো হি সেড, বলো হি সেড, তাহলে সেডের পরে টুটা প্রিপজিশন, তাহলে হি সেড টু হিম নাকি হিমসেলফ? তাহলে প্রিপজিশনের পরে অবজেক্ট বসছে, তাহলে এটা অবজেক্ট এটা অবজেক্ট। তো এখন বলো হি, এই সাবজেক্ট হচ্ছে হি, তাহলে হি এবং প্রিপজিশনের অবজেক্ট হিম, তাহলে এই সাবজেক্ট এবং প্রিপজিশনের অবজেক্ট সেম ব্যক্তি নাকি ভিন্ন ব্যক্তি? তাহলে সাবজেক্ট এবং প্রিপজিশনের অবজেক্ট যদি একই ব্যক্তি হয় তাহলে প্রিপজিশনের পরবর্তী অবজেক্টটা কি হবে? বলো রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। তাহলে কোনো ভার্বের সাবজেক্ট এবং ভার্বের অবজেক্ট যদি একই ব্যক্তি হয় তাহলে অবজেক্টটি রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। আবার কোনো ভার্বে কোনো দেখো ভার্বের সাবজেক্ট এবং প্রিপজিশনের অবজেক্ট যদি একই ব্যক্তি হয় তাহলেও অবজেক্টটি কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। আমরা কখন নিবা আশা করছি বুঝতে পারছো? বুঝতে পারছো কি সবাই? সবাই কি বুঝতে পারছো? বলো আই সো, আই সো নোবডি, বলো বাট হিম নাকি হিমসেলফ? তাহলে আই সো নোবডি বাট হিম নাকি হিম? বাট হচ্ছে প্রিপজিশন, বাট মানে ছাড়া, বলো তাকে ছাড়া আমি অন্ধকারে কাউকে দেখি নাই, তাই না? আই সো নোবডি বাট হিম নাকি হিমসেলফ? তাহলে আসো এখানে আই, আই না, এটা এটা হি লেখো, লেখো বাক্যটা হি লেখো, লেখো হি সো, হি সো, লেখো হি সো নোবডি বাট হিম নাকি হিমসেলফ? তাহলে সাবজেক্ট হচ্ছে হি। তাহলে এখন বলো তাহলে প্রোনাউন কি? হিম আর হিমসেলফ। তাহলে এই সাবজেক্ট এবং প্রিপজিশনের অবজেক্ট হিম এবং হি কি সেম ব্যক্তি, অতএব কি হবে? হিমসেলফ। ঠিক আছে? আই হলে আবার কি হবে? এখন আই হলে কি হবে? এবার লেখো, এবার লেখো, লেখো, লেখো সাবজেক্ট এবং অবজেক্ট যদি ভিন্ন ব্যক্তি হয়, একই ব্যক্তি যদি না হয়, বলো সাবজেক্ট আর অবজেক্ট যদি একই ব্যক্তি না হয় তাহলে অবজেক্টটি রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না। লেখো সাবজেক্ট আর অবজেক্ট যদি ভিন্ন ব্যক্তি হয় তাহলে অবজেক্টটি রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না। ঠিক আছে? যেমন দেখো আই সো হিম অবলিক হিমসেলফ,
বলো স হচ্ছে ভার্ব, সাবজেক্ট। বলো সাবজেক্ট আর অবজেক্ট। বলো সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি নাকি ভিন্ন ব্যক্তি? তাহলে সাবজেক্ট আর অবজেক্ট যদি ভিন্ন ব্যক্তি হয় তাহলে অবজেক্টটি রিফ্লেক্সিভ হবে না। তাহলে কি হবে? অবজেক্টটি শুধুই অবজেক্ট হবে। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট যদি ভিন্ন ব্যক্তি হয় তাহলে অবজেক্টটি রিফ্লেক্সিভ হবে না, কি হবে? অবজেক্টটি শুধুই অবজেক্ট হবে। তাহলে আই স হিম হবে, আই স হিমসেলফ হবে না, কারণ হিম এবং আই ভিন্ন ব্যক্তি। হিম এবং আই ভিন্ন ব্যক্তি। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট যদি ভিন্ন ব্যক্তি হয় তাহলে অবজেক্টটি কি হবে? শুধুই অবজেক্ট হবে, রিফ্লেক্সিভ হবে না। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। লেখো এমফেটিক প্রোনাউন। এমফেটিক প্রোনাউন লেখো। বলো সেল বা সেলফ যুক্ত প্রোনাউনটি যদি নাউন প্রোনাউন বা ক্লজের শেষে বসে ওই নাউন প্রোনাউন বা তাহলে সেলফ বা সেলফ যুক্ত প্রোনাউনটি যদি নাউন প্রোনাউন বা ক্লজের শেষে বসে ওই নাউন প্রোনাউন বা ক্লজের উপর এমফেসিস বা জোর দেয়, ওই নাউনের উপর বা প্রোনাউনের উপর বা ক্লজকে জোর দেয়, তখন ওই সেল বা সেলফ যুক্ত প্রোনাউনটি হবে এমফেটিক প্রোনাউন। তাহলে এমফেটিক প্রোনাউন কি হয় না? বলো ভার্বের অবজেক্ট হতে পারে না, প্রিপজিশনের অবজেক্ট হতে পারে না। তাহলে এমফেটিক বলো রিফ্লেক্সিভ প্রোনাউন ভার্ব অথবা প্রিপজিশনের অবজেক্ট হয়। আবার বলছি, রিফ্লেক্সিভ প্রোনাউন ভার্ব অথবা প্রিপজিশনের অবজেক্ট হয়, আর এমফেটিক প্রোনাউন ভার্ব অথবা প্রিপজিশনের অবজেক্ট হয় না। তাহলে এমফেটিক প্রোনাউন কি করে? নাউন বা প্রোনাউনকে, নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে জোর দেয়, অথবা বাক্যের শেষে বসে ওই বাক্যটাকে জোর দেয়, এমফেসিস দেয়। ঠিক আছে? ওকে, তখন তাকে বলা হয় এমফেটিক প্রোনাউন। তাহলে দেখো, দেখো আই মাইসেলফ, বলো আই মাইসেলফ ডিড ইট। এই যে আই মাইসেলফ ডিড ইট, এখানে মাইসেলফটা কি করছে? আই এর পরে আই কে জোর দিচ্ছে। আমি নিজেই, বলো আমি নিজেই ইহা করেছিলাম। আই মাইসেলফ ডিড ইট। দেখো আই মাইসেলফ ডিড ইট এমফেটিক। আবার এই মাইসেলফটা তুমি চাইলে ইটের পরে বসে পারবা, যেমন আই ডিড ইট। দেখো মাইসেলফ, বলো আই ডিড ইট মাইসেলফ। এই মাইসেলফটা কি করছে? আই কে জোর দিছে। তাহলে আমি নিজে এটা করেছিলাম, আমি আমি ইহা নিজেই করেছিলাম। তাহলে আই ডিড ইট মাইসেলফ। ঠিক আছে? অথবা আই মাইসেলফ ডিড ইট। তাহলে এটা কি করছে? এই মাইসেলফটা আই কে জোর দিছে, অথবা এটা কি এমফেটিক প্রোনাউন। ঠিক আছে? এমফেটিক প্রোনাউন যে নাউন বা প্রোনাউনকে জোর দেয় সেই নাউন বা প্রোনাউন অনুযায়ী বসে। যেমন এখানে মাই সেলফটা আইকে জোর দিয়েছে, এই হয়েছে। যদি ইটকে জোর দিত তাহলে ইট সেলফ হতো। ঠিক আছে? ইটকে জোর দিলে ইট সেলফ হতো, যেহেতু এটা মাই সেলফ, আইকে জোর দিয়েছে, এটা হচ্ছে মাই সেলফ। ঠিক আছে? আই ডিড, আই ডিড টু মাই সেলফ হবে না। বলো আই ডিড টু মাই সেলফ, এটা বাক্যটা ভুল।
ঠিক আছে, ডিড এর পরে টু এর দরকার নাই, ডিড এটা অবজেক্ট। বলো ডিড হচ্ছে এটা ট্রানজিটিভ ভার্ব, তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট লাগে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, আর তুমি যদি বলো আই ডিড মাই সেলফ, তাহলে এটা অর্থপূর্ণ হয় না। আই ডিড মাই সেলফ এটা হবে না, কারণ ডিডের পরে সরাসরি ব্যক্তিবাচক অবজেক্ট বসতে পারে না, বস্তুবাচক অবজেক্ট বসে। আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড ইট, ব্যক্তিবাচক অবজেক্ট বসে না, তাহলে ইটটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। বলো প্রাণীবাচক অবজেক্টটা ডিডের পরে বসে না, শুধু বস্তুবাচকটা বসে। কথা বুঝতে পারছি? আই ডিড ইট টু মাই সেলফ হবে না। বলো আই ডিড ইট টু মাই সেলফ হবে না, কারণ আই ডিড ইট এর পরে তো টু মাই সেলফের দরকার নাই, প্রিপোজিশনের দরকার নাই। বলো এখানে তো আর প্রিপোজিশনের দরকার নাই, কারণ সরাসরি অবজেক্ট নিতে পারে। ঠিক আছে, আই ডিড ইট মাই সেলফ, বলো আই মাই সেলফ ডিড ইট। আই ডিড ইট, ইটের পরে তো অবজেক্ট আছে অলরেডি, বলো ডিড এর পরে তো অলরেডি অবজেক্ট আছে ইট। ঠিক আছে, এই কারণে আর কি তোমার টু এর দরকার নাই। আই ডিড ইট, আমি এটা করেছিলাম, মাই সেলফ মানে আই মাই সেলফ ডিড ইট। কি সমস্যা কি? হ্যাঁ, হ্যাঁ, শুভকে ডাকো, কোন সমস্যা হলো? তুমি এ করো না, তুমি এ না করো, শুভকে ডাকো। এবার দেখো হি, যেমন দেখো আই আই স দা, বলো আই স দা ম্যানেজার, মনে করো এই যে হিমসেলফ, এই দেখো আমি ম্যানেজারকে জোর দিছি। রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি? বলো সাবজেক্টের পরে বসে সাবজেক্টকে জোর দিতে পারে, অবজেক্টের পরে বসে অবজেক্টকে জোর দিতে পারে, অথবা পুরো বাক্যটাকে জোর দিতে পারে। রিফ্লেক্সিভ প্রোনাউন কি? বলো রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্টের পরে বসে সাবজেক্টকে জোর দিতে পারে, অবজেক্টের পরে বসে অবজেক্টকে জোর দিতে পারে, অথবা বাক্যের শেষে বসে। তাহলে আই স দ্য ম্যানেজার হিমসেলফ, আমি স্বয়ং ম্যানেজারকে দেখেছিলাম, আমি স্বয়ং ম্যানেজারকে মানে অন্য ব্যক্তিকে না, ম্যানেজারকে দেখেছিলাম। তাহলে আই স দ্য ম্যানেজার হিমসেলফ। ঠিক আছে, এমফেটিক। ঠিক আছে, তাহলে আই স দ্য ম্যানেজার হিমসেলফ। কথা কি বুঝতে পারছো? তাহলে এমফেটিক প্রোনাউন যাকে জোর দেয় তারপরে বসে। তো আর এমফেটিক প্রোনাউনটা রিফ্লেক্সিভ হবে যদি এটা ভার্বের পরে বসে। এখানে হিমসেলফ যদি বলতো আই স হিম, আই স, হ্যাঁ আই স মাই সেলফ, তাহলে এটা রিফ্লেক্সিভ হতো। ঠিক আছে, কিন্তু এখানে এই হিমসের এমফেটিক প্রোনাউন কোথায় বসে? বলো সাবজেক্টের পরে বসে, অথবা অবজেক্টের পরে বসে, অথবা বাক্যের শেষে বসে বৈশা ওই সাবজেক্টকে জোর দেয়, অথবা অবজেক্টকে জোর দেয়, অথবা পুরো বাক্যকে জোর দেয়। ঠিক আছে, হ্যাঁ যেমন দেখো ডু ইউ, বলো ডু ইউ ওয়ান্ট টু ডু ইট ইউরসেলফ। এই দেখো ডু ইউ ওয়ান্ট টু, ডু ইউ ওয়ান্ট টু ডু ইট ইউরসেলফ। এই দেখো মানে ইউরসেলফটা ইউ কে জোর দিছে, মানে ডু ইউ ইউরসেলফ ওয়ান্ট টু ডু ইট, মানে ডু ইউ ওয়ান্ট টু ডু ইট ইউরসেলফ, তুমি কি নিজে এটা করতে চাও, তুমি কি নিজেই ইহা করতে চাও, তাহলে ইউরসেলফ কথাটা ইউ কে জোর দিয়েছে। তাহলে এটা কি এমফেটিক? ওকে,
আমরা এখন শিখবো ইউজ অফ রিলেটিভ প্রোনাউন। আমরা 1 মিনিট বিরতি নিচ্ছি। 1 মিনিট বিরতির পরে আমরা রিলেটিভ প্রোনাউন শুরু করছি। হ্যাঁ,
হ্যাঁ, রিলেটিভ প্রোনাউনের উপর ক্লাস হবে। এখন আমি রিলেটিভ প্রোনাউন নিয়ে ক্লাস করব। হ্যাঁ, হুম, ওকে। তুমি সরাসরি আমাকে মেসেজ করবে, সবাইকে মেসেজ করার দরকার নাই তো, হ্যাঁ, ঠিক আছে। সবাই আমার কথা শুনতে পাচ্ছে না? হুম, হুম, ওকে। আজকে আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে ক্লাস দেব, ঠিক আছে। তোমাদের কারো যদি কোনো মেসেজ করা থাকে তাহলে সরাসরি আমাকে মেসেজ করবে, ঠিক আছে। ওকে, তাহলে আমি তোমাদের সাথে কমিউনিকেট করব। সবার সাথে মেসেজ করলে এটা ইয়া হয়, কনফিউশন তৈরি হয়। একজন আরেকজন মানে প্রত্যেকে ডিস্টার্ব হয়, ঠিক আছে। কারণ মেসেজ যাওয়ার ফলে প্রত্যেকে ডিস্টার্ব হয়, তাহলে এই জন্য এটা অনেকে অভিযোগ করেছে। এই জন্য এটা অনলি মি দিয়ে 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 দেওয়া হয়েছে। ওকে, আমরা শুরু করি তাহলে নাকি? এবার আসো, রিলেটিভ প্রোনাউন হিসেবে রিলেটিভ প্রোনাউনের কাজ কি? রিলেটিভ প্রোনাউন কি করে? দুইটা ক্লজকে কি একটার সাথে আরেকটা যোগ করে, ঠিক আছে। দুইটা ক্লজকে যোগ করে করে একটা সম্বন্ধ, রিলেটিভ মানে কি সম্বন্ধ স্থাপন করে, নাউন বা প্রোনাউনের সাথে সম্বন্ধ স্থাপন করে করে দুইটা ক্লজকে একটা ক্লজে মানে দুইটা ক্লজকে একসাথে যোগ করে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে সাহায্য করে। সো রিলেটিভ প্রোনাউন কি করে? যে বাক্যে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে সাহায্য করে, একটা ক্লজের সাথে আরেকটা ক্লজকে যোগ করতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে কিভাবে সাহায্য করে সেটা আমরা দেখব। যেমন রিলেটিভ মানে আত্মীয়, আত্মীয়তার সম্পর্ক তৈরি করে এক এক বাক্যের সাথে আরেক বাক্যের, এক ক্লজের সাথে আরেক ক্লজের, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমরা যেই যে ওয়ার্ডগুলো বাক্যে রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে তার একটা প্রাথমিক তালিকা হচ্ছে। যেমন আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ইউজ করি। দ্যাট দ্যাট কখন ইউজ করি? অ্যান্টিসিডেন্ট। আমরা অ্যাডজেক্টিভ ক্লজে অ্যান্টিসিডেন্টের কথা বলেছি নাকি? অ্যান্টিসিডেন্ট মানে দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড যদি তার পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে তখন ওই নাউন বা প্রোনাউনটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট নাকি। আর অ্যান্টিসিডেন্টের পরে রিলেটিভ প্রোনাউন বসে। তো রিলেটিভ প্রোনাউন যদি অ্যান্টিসিডেন্ট যদি ব্যক্তিবাচক হয় বা বস্তুবাচক হয় তাহলে উভয়ের বলো উভয়ের পরিবর্তে তো রিলেটিভ প্রোনাউন দ্যাট ব্যক্তি বস্তু উভয়ের পরিবর্তে বসে, ঠিক আছে। তাহলে অ্যান্টিসিডেন্ট ব্যক্তিবাচক বস্তুবাচক হলে উভয়ের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন দ্যাট বসে। বলো হু। শুধু ব্যক্তির পরিবর্তে বসে। অ্যান্টিসিডেন্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন কি হু বা হু নেব। আর অ্যান্টিসিডেন্ট ব্যক্তিবাচক বস্তুবাচক উভয়ের পরিবর্তে দ্যাট বসে। হোম। অ্যান্টিসিডেন্ট যদি ব্যক্তিবাচক হয় সেখানেও আমরা হোমের পরিবর্তে হু এর পরিবর্তে হোম নিতে পারি। তাহলে হু আর হোম কখন ব্যবহৃত হবে সেটার একটু পার্থক্য আছে। দেখো, হোয়াট শুধু বস্তু, অ্যান্টিসিডেন্ট যদি বস্তুবাচক হয় তাহলে হোয়াট বসে। হুইচ বস্তু ইতর প্রাণী
অ্যান্টিসিডেন্ট যদি মনে করো কি বলা হয় এটাকে, যেটা শিশু, যে ভালো মন্দ বোঝার ক্ষমতা হয় নাই, শিশু হয় অথবা ইতর প্রাণী হয়। ইতর প্রাণী বলতে গরু মহিষ ইতর প্রাণী, লোয়ার অ্যানিমেল, অথবা কোনো বস্তুবাচক হয়, তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন হুইজ বসবে। দেখো যাহার অর্থে, যাহার অর্থে ব্যক্তি বা বস্তু, যাহার অর্থে ব্যক্তি বা বস্তু উভয়ের পরিবর্তে বলো হৌজ বসে। সাচের, দেখো বস্তু প্লাস এস, সাচের পরে ব্যক্তিবাচক বস্তুবাচক এবং তারপরে এস বসে। দি সেম প্লাস, দেখো দি সেম এর পরে এস বসে, বলো সাচের পরে এস বসে, ঠিক আছে? তাহলে সাচের পরে রিলেটিভ প্রোনাউন এস বসে, দি সেম এর পরে রিলেটিভ প্রোনাউন এস বসে, তাহলে হৌজের, যাহার অর্থে হৌজের, হৌজ ব্যক্তি অথবা বস্তু উভয়ের পরিবর্তে হৌজ বসে। আমরা এই কথাগুলো দ্বারা মানে স্পষ্ট কিছুই বোঝা যায়নি, তাই না? রিলেটিভ প্রোনাউন আমরা কখন কোনটা নেব এটা দ্বারা কি, মানে আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম এর মাধ্যমে কিছুই বোঝা যায় না, তাই না? তাহলে এই জন্য আমাদেরকে আরো স্পষ্টভাবে জানতে হবে আমরা রিলেটিভ প্রোনাউন কখন কোনটাকে নেব, এটার জন্য আমাদের আরো স্পষ্ট ধারণা থাকতে হবে, তাই না? আমরা এখন রিলেটিভ প্রোনাউন দ্যাট কখন বসে তার সম্পর্কে বিস্তারিত জানবো। বলো দ্যাট এর ব্যবহার। রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট এর ব্যবহার, আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট কখন নেব তা জানতে চাই, ঠিক আছে? সো আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা কখন দ্যাট ইউজ করব, ঠিক আছে? তো লেখো রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা দ্যাট কখন নিব। লেখো গ্যাপের আগে অথবা অ্যান্টিসিডেন্টের আগে যদি অল, অনলি, অল, অনলি, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, এনি,
তাহলে অ্যান্টিসিডেন্টের আগে অথবা গ্যাপের আগে যদি অল, অনলি, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, এনি, the few, the little, superlative degree, WH question, WH question, superlative degree, WH question, বা it is plus noun, বা there is plus noun। তাহলে দেখো, তাহলে কি হচ্ছে, গ্যাপের আগে অথবা অ্যান্টিসিডেন্টের আগে, ঠিক আছে, যদি অল, অনলি, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, এনি, দ্য ফিউ, দ্য লিটল, কিংবা সুপারলেটিভ ডিগ্রি, কিংবা কোনো ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড, অথবা ইট ইজ প্লাস নাউন, অথবা দেয়ার ইজ প্লাস নাউন, এই কথাগুলোর যে কোনো একটা থাকলে ওই বাক্যে অ্যান্টিসিডেন্ট ব্যক্তিবাচক, বস্তুবাচক যাই হোক না কেন, আমরা দ্যাট নেব। তাহলে কোনো শূন্যস্থানের আগে, ঠিক আছে, লেখো, কোনো শূন্যস্থানের আগে অথবা অ্যান্টিসিডেন্টের আগে যদি অল, অনলি, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, এনি, দ্য ফিউ, দ্য লিটল, সুপারলেটিভ ডিগ্রি, বা ডব্লিউএস কোশ্চেন, বা ইট ইজ প্লাস নাউন, বা দেয়ার ইজ প্লাস নাউন, এদের যে কোনো একটি থাকলে ওই বাক্যে অ্যান্টিসিডেন্টের আগে অথবা গ্যাপের আগে আমরা দ্যাট ব্যবহার করব। ঠিক আছে, তাহলে অ্যান্টিসিডেন্টের আগে অ্যান্টিসিডেন্ট ব্যক্তিবাচক, বস্তুবাচক যাই হোক না কেন, তাহলে কোনো অ্যান্টিসিডেন্টের আগে যদি অল, অনলি থাকে, অথবা অ্যান্টিসিডেন্ট যদি অল হয়, অথবা এনিথিং হয়, অথবা নাথিং, সামথিং, এভরিথিং হয়, অথবা অ্যান্টিসিডেন্টের আগে যদি এনি থাকে, দা ফিউ থাকে, অথবা অ্যান্টিসিডেন্টের আগে যদি কোনো সুপারলেটিভ ডিগ্রি থাকে, অথবা ডব্লিউএস কোশ্চেন থাকে, অথবা কোনো বাক্য যদি ইট ইজ প্লাস নাউন অথবা দেয়ার ইজ প্লাস নাউন, এদের যে কোনো একটি দ্বারা শুরু হয়, তাহলে ওই বাক্যে আমরা রিলেটিভ প্রোনাউন বলো দ্যাট ব্যবহার করব। ঠিক আছে, ওই বাক্যে রিলেটিভ প্রোনাউন দ্যাট ব্যবহার করব। ঠিক আছে, এরূপ ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন দ্যাট উজ্জ্বল রাখা যেতে পারে। ঠিক আছে, ওই বাক্যে আমরা কি করব, কোনো অ্যান্টিসিডেন্টের আগে যদি এই কথাগুলোর যে কোনো একটা থাকে, তাহলে আমরা কি রিলেটিভ প্রোনাউন দ্যাটটা প্রায় বলো অনেক সময় উজ্জ্বল রাখা যায়। ঠিক আছে, এখানে আমরা কি নেব, রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট নেব, অথবা অনেক সময় দ্যাটটা উজ্জ্বল থাকতে পারে। হ্যাঁ, ঠিক আছে, বলো দি লিটল, দি লিটল, দি ফিউ এবং দি লিটল। যেমন দেখো, বলো ইট ইজ কফি, কফিটা কি নাউন, দেখো ইট ইজ প্লাস নাউন, ইট ইজ কফি ড্যাশ ড্যাশ keeps me awake, that
হুইচ, হোয়াট, কোনটা নিব? তাহলে ইট ইজ প্লাস নাউন, তাহলে আমরা কি নেব? দ্যাট নেব। তো ইট ইজ কফি ড্যাশ কিপস মি অ্যাওয়েক। বলো, দেয়ার ইজ দেয়ার ইজ দ্য ম্যান ড্যাশ ড্যাশ স্টোল মাই ব্যাগ। তাহলে আমরা কোনটা নেব? দি ম্যান, তার আগে দেয়ার আছে, দেয়ার ইজ, তাহলে আমরা দেয়ারটাকে প্রায়োরিটি দিব। হ্যাঁ, ঠিক আছে। তোমার সমস্যা কি মুশফিক? আমি তো এখানে বলতেছি, আমি কি এখানে পড়াইতেছি তোমাকে? তুমি অন্যদের কমেন্ট দেখার কোনো সমস্যা দরকার আছে? তোমার যদি কোনো কমেন্ট করার লাগে বা তোমার জানার ইচ্ছা থাকে তুমি কমেন্ট করো, ঠিক আছে? আর তাইলে তোমার তো অন্যের কমেন্ট তো দেখার দরকার নাই। কথা বুঝতে পারছি মুশফিক? মুস্তাফিজ না মুশফিক? মুশফিক, তোমার যদি কোনো কমেন্ট করার দরকার হয় তুমি কমেন্ট করো, আমাকে কমেন্ট করো, আমি তোমাকে কমেন্টের উত্তর দিচ্ছি। ওকে, সবাই জানতে পারবে আমার কথাগুলো, সবাই শুনতে পাচ্ছে। শুধু শুধু তুমি না, আমার কথাগুলো সবাই শুনতে পাচ্ছে, বাট তোমার কথাগুলো সবাই শোনার দরকার নাই। ঠিক আছে? তোমার কথাগুলো সবাই শুনতে গেলে তাহলে একটা ক্যাওস হয়, সাউন্ড হয় বেশি, ঠিক আছে, গোলমাল হয়, ঠিক আছে, কনফিউশন তৈরি হয়। এই জন্য আহ, অনেকের সাথে আলাপ করে এটা করা হয়েছে, অনেকে এই মতামত দিয়েছে, এটা এই মতামত দিয়েছে, এই কারণে এটা যদি এখন তো যদি দরকার হয় তোমাদের সাথে আমি আবার সবাইকে কথা বলার সুযোগ দেবো, ঠিক আছে? হ্যাঁ, হু হলো না কেন? একজন প্রশ্ন করেছে, খেয়াল করো, একজন প্রশ্ন করেছে হু হলো না কেন? হু হলো না কেন? দেখো আমি কি লিখছি, দেয়ার ইজ প্লাস নাউন। ওকে, ইট ইজ প্লাস নাউন অথবা দেয়ার ইজ প্লাস নাউন থাকলে তো সাধারণত কি অ্যান্টিসিডেন্টটা ব্যক্তিবাচক বা বস্তুবাচক যাই হোক না কেন, অ্যান্টিসিডেন্ট যদি ব্যক্তিবাচক হয়, বস্তুবাচক হয়, তাহলে আমরা দ্যাট নেব। যদি এটার আগে যদি ইট ইজ অথবা দেয়ার ইজ এই ধরনের কথা থাকে, তাহলে ইট ইজ প্লাস নাউন, দেয়ার ইজ প্লাস নাউন, ঠিক আছে? তাহলে দুইটাই সঠিক, হুও সঠিক, দ্যাটও সঠিক। তাহলে পরীক্ষায় তুমি দুইটা তো নিতে পারবে না। পরীক্ষা কি দুইটা নেওয়ার সুযোগ আছে? দুইটাই তো সঠিক, তোমাকে আগে শিখতে হবে, তোমার এই কৌশলটা শিখতে হবে প্রিলিতে। এখন দুইটাই সঠিক, তুমি কি দুইটা নিতে পারবা? পারবা কিনা মুশফিক? হ্যাঁ, দুইটাই যদি নিতে না পারো তাহলে নিতে হবে কয়টা? একটা নিতে হবে। তাহলে একটা নিতে হলে কি করতে হবে তোমাকে? তাহলে তোমাকে কৌশলটা জানতে হবে, ঠিক আছে? তাহলে দুইটার মধ্যে দুইটাই যদি কারেক্ট হয়, দেখো হুও কারেক্ট, দ্যাটও কারেক্ট, হু এবং দ্যাট দুইটাই কারেক্ট। যেহেতু দুইটাই কারেক্ট তো নিতে হবে একটা। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? তোমাকে এই কৌশলটা অ্যাপ্লাই করতে হবে যদি প্রিলিতে প্রশ্ন চলে আসে। আর এমনিতে লেখার সময় এখানে তুমি দ্যাট হু নিলে হবে, দ্যাট নিলে হবে। এখানে লেখার সময় হু এবং দ্যাট দুইটাই নিতে পারবে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। মুশফিক, তুমি কি বুঝতে পারছো? ওকে, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবা, সমস্যা নাই, হ্যাঁ। কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবা, সমস্যা নাই। ওকে, তাইলে আসো, আরো দেখো, যেমন দেখো, আমি যে বলছি হোয়ার, হোয়ার ইজ দ্য ম্যান ড্যাশ ড্যাশ
বলো কল্ড ইউ নেমস। তাহলে দি ম্যান, তাই না? তো তার আগে হোয়ার ডব্লিউএস কোশ্চেন আছে, এই হোয়ার ইজ দ্য ম্যান ডব্লিউএস কোশ্চেন না? তাহলে ডব্লিউএস কোশ্চেন থাকার কারণে কি হবে, আনসার কি হু হবে নাকি দ্যাট হবে? দ্যাট হবে। যেহেতু এখানে ডব্লিউএস কোশ্চেন আছে, তাহলে হোয়ার ইজ দ্য ম্যান, লোকটা কোথায়? দ্যাট কল্ড ইউর নেমস, যে তোমাকে গালমন্দ করেছিল, তোমাকে গালমন্দ করেছিল ওই লোকটা কই? হোয়ার ইজ দ্য ম্যান দ্যাট কল্ড ইউ নেমস। ঠিক আছে, বলো শি ইজ দ্য prettiest woman dash I have ever met. Who, whom, that কোনটারে বা, তাহলে প্রিটিয়েস্ট সুপারলেটিভ ডিগ্রি পাইছো, সুপারলেটিভ ডিগ্রি পাইছো, তাহলে কি হবে? দ্যাট। দেখো, নট এভরিথিং ড্যাশ ইজ অ্যাক্সেস, তাহলে নট এভরিথিং ড্যাশ ইজ অ্যাক্সেস ইজ গুড। তাহলে আমরা কোনটা নেব? তাহলে এভরিথিং আছে, এভরিথিং আছে, তাহলে কি নেব? তাহলে নট এভরিথিং দ্যাট ইজ অ্যাক্সেস ইজ গুড, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। all dash I all dash we have is বলো স্ট্যাটিস্টিক্স, that তাহলে কি হবে? অল দ্যাট হবে, হোয়াট হবে নাকি হুইচ হবে? বলো দ্যাট, বলো অল দ্যাট উই হ্যাভ ইজ স্ট্যাটিস্টিক্স, বলো আমাদের কাছে যেটা হচ্ছে সেটা হচ্ছে জাস্ট একটা পরিসংখ্যান, আর কিছুই না। জাস্ট একটা সংখ্যা আছে, পরিসংখ্যানই আছে, আর কি। ঠিক আছে, সো অল দ্যাট উই হ্যাভ ইজ স্ট্যাটিস্টিক্স, মানে এভরিথিং। অল মানে কি? এভরিথিং। বলো এভরিথিং দ্যাট উই হ্যাভ ইজ স্ট্যাটিস্টিক্স। বলো এভরিথিং অর্থে, বলো এভরিথিং অর্থে অলের পরে ভার্বটা সিঙ্গুলার হবে। বলো এভরিথিং অর্থে অলের পরে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, ইজ হবে। বলো অল মানে কি? এভরিথিং দ্যাট উই হ্যাভ ইজ স্ট্যাটিস্টিক্স, মানে এভরিথিং দ্যাট মানে অল উই হ্যাভ। বলো আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে কি? বলো মাত্র পরিসংখ্যান। বলো পরিসংখ্যান ছাড়া আমাদের কাছে আর কিছুই নাই। ওকে,
বলো দ্য লিটল ড্যাশ আই হার্ড অ্যাবাউট ইট ইজ দিস। বলো দ্য লিটল ড্যাশ আই হার্ড অ্যাবাউট ইট, বলো ইজ দিস। বলো এই বিষয়ে আমি যেটুকু শুনেছিলাম এটা হচ্ছে এটাই। বলো এই বিষয়ে আমি যা শুনেছিলাম, বলো এটুকুই। ঠিক আছে, দ্য লিটল, বলো কি দ্যাট নাকি হোয়াট? বলো দ্য লিটল দ্যাট আই হার্ড অ্যাবাউট ইট ইজ দিস। ঠিক আছে, the few students, বলো that I am teaching now are expected to take the 43rd preliminary exam this year. The few students that, এই যে স্টুডেন্টস থেকে ফিউ আছে, the few students that I am teaching now are expected to take the 43rd preliminary exam this year. আমি এখন যেই কয়েকজন ছাত্রছাত্রীকে পড়াচ্ছি তাদের সবাই এই বছরের 43তম প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করবে আশা করা যাচ্ছে। ওকে, ফিউ বলো লিটল বলো একই কথা, তারপরেও দ্যাটে বসবে। দি ফিউ দি লিটল, আর দি ফিউ দি লিটল লিটল থাকলো দ্যাটে বসবে, সমস্যা নাই। বলো ফিউ, দি ফিউ, এ ফিউ, অথবা লিটল এ লিটল দি লিটল, যাই লেখো তারপরে দ্যাটে বসবে। বলো এই সেন্টেন্সে দ্যাট আর হুম বসবে না, ফিউ দ্যাটে বসবে। বলো হু আর হুম বসবে না। বলো এই সেন্টেন্সে হু আর হুম বসবে না, বলো দ্যাটে বসবে। আর এই সেন্টেন্সে যদি তুমি নাও, বলো এখানে হু নিবা, হু। বলো হু নিবা কেন? ওই যে আর, আর এক্সপেক্টেড, এই কারণে ভার হু আর, মানে হু আর এক্সপেক্টেড। যদি দ্যাট না থাকে তাহলে হু নিবা, হু। ঠিক আছে, দ্যাট না থাকলে হু নিবা। গুপ্তা, গুপ্তা, এই আতুলন, তোমার নাম কি? আতুলন নাকি? বুঝলাম না। অতুলন, হ্যাঁ, অতুলন গুপ্ত। বুঝতে পারছো তো নাকি? তারপর আসো, দ্য লিটল that I am today is for you.
ঠিক আছে? বলো দ্যাটের পরে সাবজেক্টও বসতে পারে, ভার্বও বসতে পারে, সব। বলো দ্যাটটা হু অর্থ বসে, দ্যাটটা হুম অর্থ বসে। বলো হু এবং হুম দুইটার পরিবর্তে দ্যাট বসতে পারে। বলো যেখানে তুমি হুম ইউজ করতে পারবা সেখানে দ্যাট ইউজ করতে পারবা, যেখানে তুমি হু ইউজ করতে পারবা সেখানে দ্যাট ইউজ করতে পারবা। দ্যাটটা সাবজেক্ট এবং অবজেক্ট উভয়ের পরিবর্তে দ্যাট বসতে পারে। সো দ্য লিটল দ্যাট আই এম টুডে ইজ ফর ইউ, দ্য লিটল দ্যাট আই এম টুডে ইজ ফর ইউ, দ্যাট ইজ ফর ইউ। বলো আমি আজকে যতটুকু হয়েছি তোমাদের জন্য, হ্যাঁ, বলো আজ আমি যতটুকু হয়েছি তোমাদের জন্যই, দ্য লিটল আই এম টুডে ইজ ফর ইউ। ঠিক আছে? ওকে, আমরা কি দ্যাটের ব্যবহারটা বুঝতে পারছি? আরো কি এক্সাম্পল লাগবে নাকি? এবার লেখো রিলেটিভ প্রোনাউন হিসেবে হোয়াট এর ব্যবহার। বলো দ্য থিং দ্যাট। বলো হোয়াট মানে কি? হোয়াট মিন্স, বলো দ্যাট হুইচ। বলো হোয়াট মানে কি? বলো দ্যাট হুইচ। বলো হোয়াট এর মধ্যে কয়টা মিনিং আছে? দ্যাট আর হুইচ কে একসাথে করলে হয় হোয়াট। বলো দ্যাট এবং হুইচ কে একসাথে করলে হয় হোয়াট। ঠিক আছে? অর্থাৎ অর্থাৎ প্রদত্ত বাক্যের গ্যাপে দ্য থিং দ্যাট, দ্য থিং দ্যাট বসালে যদি বাক্যটি কারেক্ট হয়। বলো প্রদত্ত বাক্যের গ্যাপে মানে শূন্যস্থানে, বলো দি থিং দ্যাট, দ্য থিং দ্যাট বসালে যদি বাক্যটি কারেক্ট হয় তাহলে ওই বাক্যে বলো রিলেটিভ হোয়াট বসবে। আবারও বলছি, প্রদত্ত বাক্যের গ্যাপে দ্য থিং দ্যাট বসালে যদি বাক্যটি কারেক্ট হয় তাহলে ওই গ্যাপে হোয়াট বসবে। ঠিক আছে? চারটা উত্তরের মধ্যে যদি অপশনে হোয়াট থাকে, দেখো চারটা উত্তরের মধ্যে যদি অপশনে হোয়াট থাকে তাহলে তুমি হোয়াটের পরীক্ষাটা কিভাবে করবা? তুমি ওই শূন্যস্থানের মধ্যে দি থিং দ্যাট বসাবা, ওই শূন্যস্থানে দি থিং দ্যাট বসিয়ে পুরো বাক্যটাকে একসাথে পড়বা। তো শূন্যস্থানে দি থিং দ্যাট বসিয়ে যদি পুরো বাক্যটা পড়লে বাক্যের মতো মনে হয় তাহলে ওই থিং দ্যাটের পরিবর্তে কি বসবে? হোয়াট বসবে। ঠিক আছে? আবার লেখো হোয়াটের আগে বলো অ্যান্টিসিডেন্ট থাকে না। বলো হোয়াটের আগে অ্যান্টিসিডেন্ট থাকে না। আবার লেখো হোয়াটের আগে কি? বলো হোয়াট, বলো হোয়াটের আগে কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না। হোয়াটের
কোনো অ্যান্টি হোয়াটার আগে কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না, হোয়াটার আগে কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না। ঠিক আছে, যেমন দেখো ড্যাশ, বলো ড্যাশ কিপস মি অ্যাওয়েক ইজ, বলো কফি, বলো দ্যাট হোয়াট হুইচ, তাহলে বলো এই শূন্যস্থানে, এই শূন্যস্থানে, এই শূন্যস্থানের আগে কি অ্যান্টিসিডেন্ট আছে? শূন্যস্থানের আগে কি অ্যান্টিসিডেন্ট আছে? নাই, তাহলে কি হবে? বলো হোয়াট কিপস মি অ্যাওয়েক ইজ কফি, বলো হোয়াট কিপস মি অ্যাওয়েক ইজ কফি। তাহলে শূন্যস্থানের আগে যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে অবশ্যই হোয়াট। আর শূন্যস্থানের আগে যদি কোনো নাউন প্রোনাউন থাকে তাহলে তুমি দা থিং দ্যাট বসিয়ে তুমি পুরো বাক্যটা একবার পড়বা, পরে যদি বাক্যটা কারেক্ট হয় তাহলে থিং দ্যাটের পরিবর্তে তুমি কি নিবা? বলো হোয়াট নিবা। হ্যাঁ, আরো একটু দেখো, আবার দেখো, বলো লাইফ ইজ ড্যাশ উই মেক ইট, দ্যাট হোয়াট হুইচ। শূন্যস্থান নাকি? বলো তার আগে কোনো অ্যান্টিসিডেন্ট আছে? বলো এই শূন্যস্থানের আগে কোনো অ্যান্টিসিডেন্ট আছে? বলো অ্যান্টিসিডেন্টটা কে হয়? নাউন অথবা প্রোনাউন অ্যান্টিসিডেন্ট হয়, নাউন বা প্রোনাউন অ্যান্টিসিডেন্ট হয়। তাহলে শূন্যস্থানের আগে ইজ আছে, ইজ তো আর অ্যান্টিসিডেন্ট না, ইজ কি অ্যান্টিসিডেন্ট না? তাহলে কি হবে? লাইফ ইজ দ্যাট নাকি হুইচ নাকি হোয়াট? তাহলে আনসার হবে হোয়াট। বলো লাইফ ইজ হোয়াট উই মেক ইট, বলো লাইফ ইজ হোয়াট উই মেক ইট, কারণ এখানে এই শূন্যস্থানের আগে কোনো অ্যান্টিসিডেন্ট নাই। তো লাইফ ইজ হোয়াট উই মেক ইট। বলো আমরা জীবনটাকে যেভাবে তৈরি করি জীবন মানে তাহাই, বলো জীবন তেমনি যেভাবে আমরা তাকে তৈরি করি। বলো জীবন মানে কি? জীবনকে আমরা যেভাবে তৈরি করি জীবন তাই। হ্যাঁ, ওকে, দেখো আই উইল, বলো টেল ইউ ড্যাশ হুইচ হোয়াট। আর এখানে তো আছে আই উইল টেল ইউ অল ড্যাশ আই হার্ড, that which what। তাহলে এই দুইটা বাক্যের মধ্যে আমরা কোনটাতে কি নেব? তাহলে 1 নম্বর, 2 নম্বর। তাহলে কি আছে দেখো, আই উইল টেল ইউ, তাহলে এখানে দেখো ইউ আছে, তার মানে কি এটা এন্ড, তাই না? তাহলে তুমি কাজ করো, যদি অপশনে গ্যাপের আগে যদি নাউন বা প্রোনাউন থাকে, গ্যাপের আগে যদি নাউন বা প্রোনাউন থাকে তাহলে তুমি কি করবা? তোমার সন্দেহ দূর করার জন্য শূন্যস্থানে দা থিং দ্যাট বসাও, দা থিং দ্যাট বসাও। তাহলে এখানে দ্যাট হুইচ থেকে হোয়াট, তাহলে গ্যাপের আগে হোয়াট আছে, ইউ আছে, তাহলে হোয়াট বসবে কিনা পরীক্ষা করো একটু। তো লেখো দা থিং দ্যাট, এবার পড়ো, বলো আই উইল টেল ইউ দা থিং, বলো দ্যাট আই হার্ট, বলো আই উইল টেল ইউ, বলো আই উইল টেল ইউ দা থিং, আমি তোমাকে ওই জিনিসটা বলবো, দ্যাট আই হার্ড, আমি যেটা শুনেছিলাম। বলো আমি যেই বিষয়টা শুনেছিলাম, যে জিনিসটা শুনেছিলাম সেটা আমি তোমাকে বলবো। তাহলে আই উইল টেল ইউ, তাহলে আই হার্ড আর ইউ তো এক জিনিসটা। বলো আমি শুনেছিলাম যেটা, এটা ইউ, এটা ইউ কি শোনার ভিতর কিছু? যেটা আমরা কোনো একটা বস্তুকে শুনি, তাই না, কোনো কিছুকে শুনি। I will tell you the thing
দ্যাট আই হার্ড, বলো আমি যেই জিনিসটা শুনেছিলাম তোমাকে সেটা বলবো। তাহলে আই উইল টেল ইউ দ্য থিং দ্যাট আই হার্ড, তার মানে এটা মিলে যাচ্ছে তাই না? তার মানে কি হোয়াট। আর এখানে দেখো আই উইল টেল ইউ অল, বলো আই উইল টেল ইউ অল, বলো দ্যাট আই হার্ড, বলো অল এর পরে দ্যাট বসে, বলো অল এর পরে কি বসে? দ্যাট বসে। আই উইল টেল ইউ অল দ্যাট আই হার্ড। হ্যাঁ তুমি একটু, এই মিনা, মিনা তুমি একটু ভালো করে বুঝো, লাইফ ইজ হোয়াট উই মেক ইট, বলো লাইফ ইজ হোয়াট উই মেক ইট। এখানে বলো তুমি বলছো নাউন আছে কিনা, বলো এখানে হোয়াট এর আগে কি ইজ আছে নাকি লাইফ আছে, ভালো করে দেখো তো, বলো হোয়াট এর আগে কি নাকি লাইফ আছে? মিনা ভালো করে বলো, হোয়াট এর আগে কি ইজ আছে নাকি লাইফ আছে? তাহলে ইজ কি অ্যান্টিসিডেন্ট, বলো ইজ কি অ্যান্টিসিডেন্ট? তাহলে অ্যান্টিসিডেন্ট না থাকলে কি হবে? দ্যাট হবে নাকি হোয়াট হবে? সো লাইফ ইজ হোয়াট হবে নাকি দ্যাট হবে? এই মুশফিক তুমি আবার দ্যাট বলছো কেন? অ্যান্টিসিডেন্ট না থাকলে হোয়াট বসবে, বলো দ্যাট এর আগে অ্যান্টিসিডেন্ট থাকতে হবে, বলো দ্যাট এর আগে অ্যান্টিসিডেন্ট থাকতে হবে, হু এর আগে অ্যান্টিসিডেন্ট থাকতে হবে, হুইচ এর আগে অ্যান্টিসিডেন্ট থাকতে হবে, কিন্তু হোয়াট এর আগে কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না, হোয়াট এর আগে কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না মুশফিক। অ্যান্টিসিডেন্ট না থাকলে দ্যাট বসে না, অ্যান্টিসিডেন্ট না থাকলে হোয়াট বসে, ভালো করে বুঝো। এবার এই মিনা ক্লিয়ার হয়েছে কিনা বলো, তোমরা একটু ভালো করে দেখো, তোমাদের দেখার মধ্যে সমস্যা আছে। তোমরা আছে ইজকে ডিঙ্গিয়ে তুমি চলে যাও লাইফের কাছে। তোমার শূন্যস্থানের আগে তো আছে ইজ, শূন্যস্থানের আগে ইজ আছে না লাইফ আছে? ইজ আছে, তাহলে কি হবে? হোয়াট ইজ হবে, হ্যাঁ? আমরা কি হোয়াটের ব্যবহারটা পরীক্ষা আসলে পারবো? পরীক্ষা আসলে কি হোয়াটের ব্যবহার পারবে কিনা বলো? আরো এক্সাম্পল দিব। হ্যারি বাঙালি নিয়ে বিপদে আছে, হ্যাঁ। বলো লিসেন টু, কি হবে? এটা কি মুখস্থ কমন পড়ছে? এটা কি মুখস্থ কমন পড়ছে নাকি? বলো শূন্যস্থান, তো তার আগে টু আছে, টু, বলো এই টু কি, টু কি নাউন বা প্রোনাউন? বলো এই টুটা কি অ্যান্টিসিডেন্ট? তাহলে এই শূন্যস্থানের আগে অ্যান্টিসিডেন্ট আছে নাকি নাই? অ্যান্টিসিডেন্ট নাই, তাহলে অ্যান্টিসিডেন্ট না থাকলে কি হবে? হোয়াট হবে। কমন পড়ছে না? বলো দ্যাট ইজ ড্যাশ, কেউ বলো। তাহলে এই শূন্যস্থানের মধ্যে কি এটা তো ভার্ব, ভার্ব তো আর অ্যান্টিসিডেন্ট না নাকি? তাহলে ভার্ব তো আর অ্যান্টিসিডেন্ট না, তাহলে কি হবে? বলো দ্যাট ইজ, বলো দ্যাট ইজ হোয়াট, বলো দ্যাট ইজ হোয়াট কামস অফ নট প্র্যাকটিসিং, বলো দ্যাট ইজ হোয়াট কামস অফ নট প্র্যাকটিসিং। চেষ্টা না করলে এটা এমনই হয়,
বলো চর্চা না করলে, বলো এমনই হয়। বলো চর্চা না করলে কি হয়, বলো এমনটাই হয়। দ্যাট ইজ হোয়াট কামস অফ নট প্র্যাকটিসিং। ঠিক আছে, একজন লেখছে লিসেন, বলো লিসেন টু মি ড্যাশ আই সে। তো মানলাম, বলো লিসেন টু মি, তাহলে এখানে বসো দা থিং। এই পরীক্ষাটা করে দেখো কেউ বলো, বলো লিসেন টু মি দা থিং দ্যাট আই সে। হ্যাঁ, বলো লিসেন টু মি দা থিং দ্যাট আই সে। কিন্তু এই টুমিটা লাগবে না, ঠিক আছে, এটা দরকার নাই, এটা অতিরিক্ত। হ্যাঁ, গ্যাপের আগে কখনোই, হোয়াটের আগে কখনোই অ্যান্টিসিডেন্ট থাকবে না। বলো গ্যাপ হোয়াটের আগে কখনো অ্যান্টিসিডেন্ট থাকবে না। তবে শুনো, গ্যাপের আগে যদি নাউন বা প্রোনাউন থাকে, তাহলে তুমি দা থিং দ্যাট বসিয়ে পরীক্ষা করে দেখবা বাক্যটা কারেক্ট কিনা, তাইলে তুমি হোয়াট বসাবা। গ্যাপের আগে নাউন বা প্রোনাউন থাকলেই যে অ্যান্টিসিডেন্ট হবে এমন কোনো কথা নাই। গ্যাপের আগে নাউন বা প্রোনাউন থাকলে অ্যান্টিসিডেন্ট হয় না। অ্যান্টিসিডেন্ট হবে যদি সম্পর্ক থাকে, রিলেটিভ প্রোনাউনের সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্ক থাকলে। ঠিক আছে, এখন গ্যাপের আগে নাউন বা প্রোনাউন আছে, কোনো সম্পর্ক নাই, কিভাবে বুঝবা? তাহলে নাউন বা প্রোনাউনের উপরে দি থিং দ্যাট বসাবা, বসিয়ে তুমি দেখবা বাক্যটা কারেক্ট হয় কিনা। যদি কারেক্ট হয় তাহলে হোয়াট বসবে। বলো লিসেন হোয়াট আই সে হবে না, লিসেন টু বলতে হবে, লিসেন টু। আমি তো বাক্যটা লিখছি নাকি? বাক্যটা ঘুরাচ্ছ কেন? বাক্যটা তো আমি লিখে দিচ্ছি, লিসেন টু। বলো লিসেনের পরে যদি কিছু থাকে তারপর একটা টু লাগে। বলো লিসেনের পরে কিছু একটা লাগে, লিসেন টু। বলো লিসেন টু মি, বলো লিসেন টু মি, অথবা লিসেন টু হোয়াট আই সে। তুমি বলবা লিসেন টু মি অথবা লিসেন টু হোয়াট আই সে, যে কোনো একটা। ওকে, লেখা হয়েছে। লিসেন হোয়াট আই সে হবে না, বলো লিসেন টু হোয়াট আই সে। লিসেন হোয়াট আই সে হবে না। ওকে, কেউ ক্লাস মিস করলে গ্রুপের মধ্যে পুশ দিও, ঠিক আছে, অথবা কমেন্টের মধ্যে লিখিও গ্রুপে, তাহলে ক্লাসটা দিয়ে দিবে, ঠিক আছে। এই এক্সাম্পলটা কয়বার বুঝাইতাম আমি সেটা বলো, এটা তো অনেকবার বুঝাইলাম অলরেডি। বলো আই উইল টেল ইউ ড্যাশ আই হার্ট। দেখো এই শূন্যস্থানের আগে ইউ আছে নাকি? এখন তোমার অপশনে তোমার মনে হইতে পারে হু, বিতে মনে হইতে পারে হোয়াট, দ্যাট। তো তুমি যদি এটাকে অ্যান্টিসিডেন্ট মনে করো তাহলে কিন্তু হু হবে। এখন তোমার মধ্যে অপশনে দেখো, এই চারটা উত্তরের মধ্যে শূন্যস্থানে, বলো শূন্যস্থানের কি বসবে এটা জানার জন্য যদি অপশনে হোয়াট থাকে, দেখো অপশনে যদি হোয়াট থাকে তাহলে তুমি, আমি বলছি হোয়াট এর আগে যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে, দেখো শূন্যস্থানে যদি অ্যান্টিসিডেন্ট না থাকে, মানে শূন্যস্থানের আগে যদি অ্যান্টিসিডেন্ট না থাকে, ঠিক আছে,
আর শূন্যস্থানের আগে যদি নাউন প্রোনাউন থাকে এবং তোমার মধ্যে কনফিউশন থাকে তাহলে তুমি কি করবা? এই যেমন ইউ আছে, ইউটা অ্যান্টিসিডেন্ট মনে হচ্ছে নাকি, তার মানে কি কনফিউশন, তাহলে কি করবা? তাহলে শূন্যস্থানে তুমি দি থিং, থিং, দেখো তোমার মধ্যে যদি কনফিউশন থাকে, যেমন শূন্যস্থানের আগে যদি নাউন বা প্রোনাউন থাকে এবং তোমার মধ্যে যদি কনফিউশন তৈরি হয় এটা কি অ্যান্টিসিডেন্ট নাকি অ্যান্টিসিডেন্ট কিনা, তাহলে এরকম কনফিউশন তৈরি হলে তুমি কি করবা? ওই এই শূন্যস্থানে দি থিং দ্যাট বসাবা, বসিয়ে পুরো বাক্যটা একবার পড়ো, পড়ে যদি বাক্য কারেক্ট মনে হয় তাহলে ওই দা থিং দ্যাট এর জায়গায় হোয়াট বসবে। তো বলো আই উইল টেল ইউ, বলো দি থিং, আই উইল টেল ইউ দ্য থিং দ্যাট আই হার্ড, বলো আমি যেই জিনিসটা শুনেছিলাম বলবো, তাহলে ঠিক আছে, আই উইল টেল ইউ দ্য থিং দ্যাট আই হার্ড, ঠিক আছে। তো রিলেটিভ প্রোনাউনটা সবসময় অ্যাডজেক্টিভ ক্লজই হবে, হ্যাঁ বলো রিলেটিভ প্রোনাউন সবসময় অ্যাডজেক্টিভ ক্লজ হবে, হ্যাঁ? বলো রিলেটিভ প্রোনাউন যেই ক্লজে থাকবে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে, অ্যাডজেক্টিভ ক্লজ, হ্যাঁ। হ্যাঁ তবে এইখানে এটা হবে নাউন ক্লজ, ঠিক আছে, এটা হবে কি আই উইল টেল ইউ হোয়াট আই হার্ড, বলো আই উইল টেল ইউ ইট, এখানে হোয়াটটা অবজেক্ট হয়ে গেছে, এখানে এই যে দি থিং এটা এর পরে এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, একটা ভার্বের পরে দুইটা অবজেক্ট থাকতে পারে, হ্যাঁ? বলো আই উইল টেল ইউ ইট, বলো আই উইল টেল ইউ ইট, তাহলে এটা নাউন ক্লোজ হয়ে গেছে। আর আই উইল টেল ইউ অল দ্যাট আই হার্ড এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আই উইল, আই উইশ ইউ অল, আই উইশ ইউ, আই উইশ টেল হবে কেন, এই কোথেকে ইংরেজি কি আসছে অর্থ, তো আই উইশ টু টেল ইউ হবে আই উইশ টু টেল, অথবা আই উইল টেল ইউ অল দ্যাট আই হার্ড, অল দ্যাট আই হার্ড, তাহলে অল হচ্ছে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ হবে, অ্যান্টিসিডেন্ট থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ হবে, ঠিক আছে। আর যদি ক্লজের ক্লাস না করে থাকো তাহলে আপাতত প্রশ্ন না করে পরবর্তীতে ক্লজের ক্লাসটা করে তারপরে যা মানে আনসারটা শিখো, ঠিক আছে। এখানে হোয়াট হবে না কেন, তুমি কি এই মাত্র আসছো নাকি আকাশ? একটু বুঝতেছি না কিছু কি করতে কোথায় আসে, বলো আই উইল টেল ইউ, বলো অল ড্যাশ আই হার্ট, বলো আমরা দ্যাট এর ব্যবহারে কি শিখেছি, বলো আমরা that শিখেছি, তাহলে দ্যাট এর ব্যবহারে কি শিখি, গ্যাপের আগে যদি অল থাকে, তাহলে গ্যাপের আগে যদি অল থাকে, অনলি থাকে, এভরিথিং থাকে, তাই না, তাহলে কি বলবে, অল এর পরে দ্যাট বসে, অল এর পরে কি বসে, অল দ্যাট, বলো অল এর পরে দ্যাট বসে, অল দ্যাট, ঠিক আছে। ওকে, ক্লাস করতে হবে তো, ক্লাস তো না করলে তো ক্লাস ধরতে পারবা না, আর ক্লাসে মাঝখানে ঢুকলে কি ক্লাস ধরতে পারবা, নাকি ক্লাসটাকে খুব আনইম্পর্টেন্ট মনে হচ্ছে, কি বলো? হ্যাঁ, ক্লাস কি আনইম্পর্টেন্ট মনে হচ্ছে, নাকি না না জানলেও চলবে নাকি? তাহলে মাঝখানে ঢুকলে তো সমস্যা। অ্যান্টিসিডেন্টের পরে সবসময় অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যান্টিসিডেন্টের পরে সবসময় অ্যাডজেক্টিভ ক্লজ, আর ক্লজটাকে যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় তাহলে এটা হবে নাউন ক্লজ। ওকে, তাহলে আমরা হোয়াটের ব্যবহারটা আশা করছি বুঝতে পারার কথা, ঠিক আছে। নেক্সট রুল, আমরা হু এবং হুম কখন ইউজ করবো, হ্যাঁ আমরা হু কখন ইউজ করব, হুম কখন ইউজ করব,
লেখো প্রদত্ত বাক্যে প্রদত্ত বাক্যে সবার শেষে যে ফাইনাইট ভার্বটি থাকে তার আগে যদি সাবজেক্ট না থাকে তাহলে গ্যাপে ও বসবে। তাহলে প্রদত্ত বাক্যে সবার শেষে যে ফাইনাইট ভার্বটি থাকে ওই ভার্বের আগে যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন কি নেব? হু নেব। আর যদি ভার্বের আগে সাবজেক্ট থাকে তাহলে সবার শেষে ফাইনাইট ভার্বের আগে যদি সাবজেক্ট থাকে তাহলে হুম বসবে। আবারও বল, প্রদত্ত বাক্যে সবার শেষে যে ফাইনাইট ভার্বটি থাকে তার আগে যদি সাবজেক্ট না থাকলে বলো হু বসবে। আর যদি সাবজেক্ট থাকে তাহলে হুম বসবে। তাহলে সবার শেষে যে ভার্বটি থাকে ওই ভার্বের আগে যদি সাবজেক্ট থাকে তাহলে হুম বসবে। আর সাবজেক্ট না থাকলে বলো হু বসবে। আবার বলছি, সবার শেষে যে ভার্বটি থাকে তাহলে ওই ভার্বের আগে যদি সাবজেক্ট না থাকে তাহলে হু বসবে। আর যদি সাবজেক্ট থাকে তাহলে হুম বসবে। সাবজেক্ট না থাকলে হু বসবে, আর সাবজেক্ট থাকলে বলো হু বসবে। সাবজেক্ট না থাকলে হু বসবে, আর সাবজেক্ট থাকলে বলো হুম বসবে। যেমন এক্সাম্পল দেখো, যেমন দেখো দি ম্যান, হু নাকি হুম, ইউ স ইয়েস্টারডে, the man whom you saw yesterday, ঠিক আছে, died বলো in an accident। বলো the man whom you saw yesterday died in an accident। তাহলে বলো এই বাক্যের মধ্যে ভার্বটা কি? এটা একটা ভার্ব। আর কোনটা ভার্ব? বলো এটা একটা ভার্ব। বলো এই বাক্যে ভার্ব হচ্ছে এইটা, আর কোনটা এইটা? তাহলে এই দুইটা ভার্বের মধ্যে কোন ভার্বটা সবার শেষে কোনটা? বলো এই বাক্যে সবার শেষে স নাকি ডাইড? এই বাক্যে সবার শেষে ভার্ব কোনটা, স নাকি ডাইড? ডাইড। এবার বলো ডাইডের আগে কি সাবজেক্ট আছে? বলো ডাইডের আগে সাবজেক্ট আছে? সাবজেক্ট না থাকলে কি হবে? বলো সবার শেষে যে ভার্বটা থাকবে তার আগে যদি সাবজেক্ট না থাকে তাহলে হু হবে। তাহলে এই ডাইডের আগে সাবজেক্ট নাই তাহলে হু হবে। মানে হু ডাইড, বলো হু ডাইড। এখানে সাবজেক্ট নাই মানে কি? তাহলে দেখো হু ডাইড। ঠিক আছে। আবার দেখো, বলো শি ইজ দ্য ওম্যান, বলো শি ইজ দ্য ওম্যান
বলো শি ইজ দ্য ওম্যান হু হুম, বলো শি ইজ দ্য ওম্যান হু হুম আই স ইয়েস্টারডে। বলো এই বাক্যে ভার কোনটা? এই বাক্যে সবার শেষে ভার কোনটা? তাহলে ভার্বের আগে সাবজেক্ট আছে, অথবা আনসার কি? আবার যদি বলে যে শি ইজ দা, দেখো শি ইজ দা ওম্যান হু হুম, তাহলে শি ইজ দা ওম্যান হু হুম আই নো ইউ ক্যান, বলো ট্রাস্ট। বলো শি ইজ দা ওম্যান হু হুম আই নো ইউ ক্যান ট্রাস্ট। তাহলে ক্যান ট্রাস্ট এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আবার নো এটা একটা ফাইনাইট ভার্ব। এই নো ভার্বের সাবজেক্ট কে? বলো আই। বলো ক্যান ট্রাস্ট এটার সাবজেক্ট কে? ক্যান ট্রাস্টের সাবজেক্ট কে? বলো ইউ। তাহলে ক্যান ট্রাস্ট সর্বশেষ ভার্ব কোনটা? বলো সবাই, নো নাকি ক্যান ট্রাস্ট? তাহলে ক্যান ট্রাস্ট এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ক্যান এবং ট্রাস্ট নাকি? তাহলে এই ফাইনাইট ভার্ব তার আগে সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে, তাহলে সাবজেক্ট থাকলে কি হবে? সবাই কি বুঝতে পারছো নাকি আমি বুঝতেছি? এই সবাই বুঝতেছো নাকি আমি বুঝতেছি? বলো হু আর হোম, হু হবে নাকি হোম হবে? তাহলে হু আর হোমের পরে, বলো হু আর হোমের পরে শেষ বার কোনটা, শেষোক্ত বার কোনটা? নো নাকি ক্যান ট্রাস্ট? তাহলে হু আর হোমের পরে, বলো হু আর হোমের পরে লাস্টের বার কোনটা? নো নাকি ক্যান ট্রাস্ট? তাহলে ক্যান ট্রাস্ট। তাহলে ক্যান ট্রাস্টের আগে কি সাবজেক্ট আছে? তো সাবজেক্ট থাকলে কি হবে? হোম হবে। এই রুলটা কঠিন হয়েছে কেন? কে বলছে কঠিন? এই রুলটা কি খুব কঠিন নাকি? এই রুলটা খুব কঠিন? বলো আই লাইক টু হেল্প দোজ হুম আই বিলিভ লাভ মি। বলো আই লাইক টু হেল্প দোজ হুম, তাহলে হু আর হুমের পরে, বলো হু আর হুমের পরে ভার্ব কোনটা, সর্বশেষ ভার্ব কোনটা? হু আর হুমের পরে সর্বশেষ ভার্ব কোনটা, বিলিভ নাকি লাভ? তাহলে বিলিভ এবং লাভ, তো লাভ হচ্ছে সর্বশেষ ভার্ব। তাহলে বলো লাভের আগে, লাভের আগে কি সাবজেক্ট আছে? লাভের আগে সাবজেক্ট আছে? তো লাভের আগে সাবজেক্ট নাই, না থাকলে কি নিবা? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে কি উল্টা পছন্দ হয়েছে, সহজ হয়েছে?
ওকে, সহজ হলে ভালো। আজকে তাহলে সহজের মধ্যে ছেড়ে দিই, হ্যাঁ, আর বেশিক্ষণ গেলাম না। আজকে সহজের মধ্যে রেখে দেই, আর বেশি গেলাম না, পরে তো ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, এবার ইয়ে করে দাও, আনমিউট করো, কথা বলি। স্যার নেক্সট স্যার ক্লাস হবে। এই দুইটা বার একসাথে বললে দুইটা বার মিলে হয় একটা ফাইনাইট বার, দুইটা বার একসাথে করলে একটা ফাইনাইট বার। হ্যাঁ বলো। স্যার নেক্সট ক্লাস স্যার সলভ ক্লাস হবে। নেক্সট ক্লাসে আমরা ওই কালকে আমাদের কালকে আমরা হয়তো 15 মিনিট 15 থেকে 20 মিনিট এই ক্লাসটা রিলেটিভ প্রোনাউনটা পড়াবো, পড়াইয়া তারপরে জি স্যার, এটাই ভালো হবে স্যার। হ্যাঁ, তুমি ঝামেলা করবা না। স্যার সলভ ক্লাসের টপিক স্যার একদম আমরা মানে ফার্স্ট সিরিয়াল অনুযায়ী হবে আর কি, আইডেন্টিফিকেশন অফ প্লেস মানে আমাদের শিডিউলের সিরিয়াল অনুযায়ী তো সলভ ক্লাসের টপিকগুলো হবে স্যার। ঠিক আছে, সলভ ক্লাসের মধ্যে যেইটুকু যতটুকু সম্ভব ততটুকুই দেবো, ঠিক আছে? হ্যাঁ, সলভ ক্লাসের মধ্যে যতটুকু সম্ভব ততটুকুই দেবো, ঠিক আছে? স্যার সলভ ক্লাসে পুরোটাই স্যার আনমিউট করা থাকবে তো স্যার? হ্যাঁ, সলভ ক্লাসে পুরোটাই আনমিউট করা থাকবে, দরকার হলে কিন্তু আনমিউট করা থাকবে, অসুবিধা নাই। তুমি যদি আনমিউট করে দিলে যদি তুমি কথা সবাই শুনতে পারো তা আমার তো সমস্যা নাই। আমি তো পুরো ক্লাসটা আনমিউট করে চালাতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে আনমিউট করে চালালে তোমাদের প্রত্যেকে কথা বললে তাহলে অনেকে মানে কি হয়, নয়েজ তৈরি হয়। নয়েজ হলে তো তোমাদের প্রবলেম হয়। আমি তো তোমাদের আনমিউট করতে আমার তো কোনো আপত্তি নাই, তোমাদের আমার আপত্তি নাই, তাই না? এটা তোমাদের স্বার্থেই, তাই না? ওকে স্যার, কোশ্চেন করার সময় কোনো সমস্যা নাই। কোশ্চেন করার সময় স্যার ক্লাসের সময় মিউট থাকাই ভালো। ওকে। আরে বাবা, তোমাদের কোনো নানামুনির নানামত, তোমাদের 5 জনে একটা কথা বলো, 5 জনে আরেকটা কথা বলো, তাহলে আসল তো আমরা তো বিভ্রান্ত। এটা তো অনলাইন তো আসলে কেউ কারো দেখে, ফিজিক্যাল হইলে মনে করো একটা মাইন্ড রিডিং করা যায়, অনলাইনে তো আসলে কেউ কাউকে দেখে না, তাই না? স্যার নরমাল ক্লাসে হ্যাঁ, কোনো সমস্যা নাই। তোমাদের সলভ ক্লাসে তোমাদেরকে আনমিউট করে দেবো, তোমরা যত পারো কথা বলো, কোনো সমস্যা নাই। তোমাদের ভয়েস ক্লিয়ার, তোমাদের স্বাধীনতা থাকবে কথা বলার, কোনো সমস্যা নাই। আর শুধু সলভ ক্লাস না, তোমাদের সব ক্লাসে তোমাদের স্বাধীনতা আছে কথা বলার, ঠিক আছে? এই যে চ্যাট করতেছো, এটা কি স্বাধীনতা না? আমি কি তোমাদের মনে করো কমেন্ট গুলো দেখতেছি না? যাদের কমেন্ট গুলা উত্তর দেওয়া দরকার তাদের প্রত্যেকটা ক্লাসে দিচ্ছি, এবং এক্সাম্পল চাইলে এক্সাম্পল দিচ্ছি কিন্তু আমি, তাই না? তোমরা দেখো কেউ প্রশ্ন করে, যতজন প্রশ্ন করেছে আমি কি উত্তর দেই নাই? অবশ্যই দিয়েছেন, এটার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। হ্যাঁ স্যার, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। স্যার প্রথম ক্লাসের যে টপিকগুলো ছিল এটার উপরে তো সলভ ক্লাস হবে না স্যার? হ্যাঁ তো প্রথম দিকে মানে আজ পর্যন্ত যে যতগুলো ক্লাস হয়েছে এগুলোর উপর তো স্যার সলভ ক্লাস হবে। এগুলোর উপর হবে, এগুলোর তো হবে না কেন? যতটা সম্ভব ততটাই হবে। কালকে তোমরা প্রশ্ন রেডি করে রাখো, শেষ। কালকে তোমরা প্রশ্নগুলো রেডি করে রাখো, আমি সেই রেডি প্রশ্নগুলো উত্তর দেবো, শেষ। স্যার গত ক্লাসটা আমার মিস হয়েছে। এটা মিস হলে বাবা, ওই গত ক্লাস যারা মিস করেছে তারা গ্রুপের মধ্যে পুশ দিতে বলো। হ্যাঁ স্যার একটা কথা বলতে গত ক্লাসটা মিস হয়েছে একজন, ওকে হেল্প করো গ্রুপটা টপিকটা দিয়ে। স্যার একটা কথা বলতে যাচ্ছিলাম স্যার। হ্যাঁ স্যার, যে মানে আমরা যে প্র্যাকটিস শিটগুলো পেয়েছি আর কি, যে ক্লাসগুলো, তো পার্ট অফ স্পিচ বা এই ধরনের সিরিয়াল, এই প্র্যাকটিস শিটগুলো থেকে তো আলোচনা হবে, মানে সিরিয়াল বাই 1 নাম্বার থেকেই তো আলোচনা হবে। প্র্যাকটিস শিটগুলো যদি তোমরা বলো আনসার দিয়ে দাও, শুধু আমি আনসারটা দিয়ে দেবো। আবার যদি তোমরা বলো স্যার প্র্যাকটিস শিটের আনসার দেন, ব্যাখ্যা দেন, শুনো তোমার আমি 100 হবে স্যার। ওকে, তোমরা বোঝার চেষ্টা করো। আমি তোমাকে প্র্যাকটিস শিটে 100টা প্রশ্ন দিয়েছি, এন্ড 100টা প্রশ্ন যদি আমি তোমাকে 1 বাই 1 তোমাকে ব্যাখ্যা দিতে যাই, তাহলে তোমরা কি বুঝতেছো তাহলে কত ঘন্টা লাগবে? না স্যার, ক্লাসে জিজ্ঞেস করব স্যার, আপনি শুধু অ্যানসারগুলো দিয়েন স্যার। তোমাদের আমি আনসার দেব, সমস্যা নাই। কালকে এটা ইয়ে করে কালকে প্র্যাকটিস শিটে যে মানে স্যার আনসারগুলো দিয়ে দিন স্যার। স্যারকে বলো প্র্যাকটিস শিটে প্রথম প্র্যাকটিস শিটের যে প্রথম ক্লাসের সলভ ক্লাসের আগে আইডেন্টিফিকেশন, পারসুয়েসিভ, ক্লজ, ফ্রেজ যে ক্লাসগুলো আছে না, এগুলো প্র্যাকটিস শিটগুলো কালকে দিয়ে রাখে, ঠিক আছে? স্যার প্র্যাকটিস শিটের অ্যানসারগুলো সবগুলো দিয়েন স্যার। কঠিন প্রশ্নগুলো ওকে, ইনশাআল্লাহ হ্যাঁ। স্যার আল্লাহ হাফেজ। তোমরা প্র্যাকটিস শিট নিয়ে বসে,
তোমরা তোমাদের প্র্যাকটিস শিটগুলো নিয়ে বসে থাকো, ঠিক আছে? আমি তোমার সেই স্যার অনুযায়ী আমরা answer দিয়ে দেবো। স্যার প্র্যাকটিস শিটটা সম্পূর্ণ ক্লিয়ার কমপ্লিট করছি, পেন্সিল দিয়ে কমপ্লিট করছি, তো এটা অ্যানসার দিয়ে দিলি। ওকে ওকে, দিয়ে দেবো। আমাকে 10 বার বলা লাগবে না, আমি একবারে বুঝে ফেলছি তোমরা কি করা লাগবে। ওকে স্যার হুম নিয়ে একটা কোশ্চেন করব স্যার। ক্লাসের Okay, টাইমটা sir, তোমাদের ধন্যবাদ। অনেকে মানে ওই যে ইয়ে করতে পারে না, এই জন্য আমি ইয়ে করছি না। আমরা আস্তে আস্তে ক্লাসের টাইমটা বাড়াই দেবো, ঠিক আছে? আমরা আর একটা ক্লাসের পরে ক্লাসের টাইম আমাদের এটা বেড়ে যাবে। আশা করছি তোমাদের এই বিষয়ে চিন্তা করা লাগবে না। ক্লাসের টাইম তো আমার 2 ঘন্টা না 2.5 ঘন্টা দিলেও আমার সমস্যা নাই, কারণ তোমাদের অনেকেই মানে তো খেই ধরতে পারে না, ঠিক আছে? এই কারণে একটু টাইম নিচ্ছি। আমরা আস্তে আস্তে এটা বাড়িয়ে দেবো, হ্যাঁ, খুব শীঘ্রই। স্যার একটা কোশ্চেন করব স্যার। ঈদের ছুটি কালকের পরে, কালকে ঘোষণা করবে ঈদের ছুটি কবে। স্যার হুম নিয়ে একটা কোশ্চেন করব স্যার। হ্যাঁ বলো স্যার একটা প্রিভিয়াস কোশ্চেন স্যার। হ্যাঁ স্যার, শিওর, প্রশ্ন করবো মানে। স্যার মঞ্জুর উইথ ড্যাশ আই অর্গ কমা হেল্প মি, এখানে স্যার হু না হুম বলবে স্যার? হ্যাঁ বলো কি বলছে মঞ্জুর উইথ মঞ্জুর উইথ ড্যাশ আই অর্গ, বলো উইথ ড্যাশ আই অর্গ বলো কি ওয়ার্ক, হেল্প মি স্যার, কমা হেল্প মি। মঞ্জুর উইথ ড্যাশ আই ওয়ার্ক, বলো কি হবে? এরপর স্যার কমা স্যার, এরপর কমা দিয়ে হেল্প। কমাটা ভুল আছে হেল্পস মি হবে। মঞ্জুর উইথ ড্যাশ আই ওয়ার্ক হেল্পস মি, ঠিক আছে? তাহলে এখানে জি, স্যার। কমাটা ভুল দেওয়া আছে, কমা হবে না। অপশন হচ্ছে হু, বিতে হচ্ছে হুম। ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন স্যার। ওকে, ঢাকা ইউনিভার্সিটি না বা অক্সফোর্ডের কোশ্চেন, তাতে কোনো সমস্যা নেই, কমাটা হবে না। বলো মঞ্জুর হেল্পস মি, ঠিক আছে? মঞ্জুর হেল্পস মি, হ্যাঁ হেল্পস হবে, হেল্পস মানে মঞ্জুর হেল্পস মি, বলো মঞ্জুর হেল্পস মি। বলো এখানে সাবজেক্ট কোনটা? মঞ্জুর হেল্পস মি, ঠিক আছে? এবার বলো এখানে আই ওয়ার্ক, বলো আই ওয়ার্ক, বোঝার চেষ্টা করো। আই ওয়ার্ক এটা একটা ক্লজ, আবার মঞ্জুর হেল্পস মি এটা একটা ক্লজ। এখানে এটা কি? এটা হচ্ছে প্রিপোজিশন, বোঝার চেষ্টা করো। মঞ্জুর উইথ এটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে এবার তোমার সূত্র হচ্ছে আরেকটা সূত্র, প্রিপোজিশনের পরে বলো, প্রিপোজিশনের পরে নাউন প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসে না অবজেক্ট ফর্ম বসে? বলো প্রিপোজিশনের পরে নাউন প্রোনাউনের সাবজেক্ট ফর্ম নাকি অবজেক্ট ফর্ম? প্রোনাউনের ক্লাসে কি শিখলা গত ক্লাসে? অবজেক্ট ফর্ম, অবজেক্ট কোথায় ইউজ করি বলো? ভার্বের পরে আর প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে। এই যে প্রোনাউনের লাস্ট ক্লাসে কি শিখছো মনে আছে? মনে আছে? তাহলে বলো এটা উইথটা কি প্রিপোজিশন না? প্রিপোজিশন। তাহলে ফর্ম হচ্ছে কি? অবজেক্ট ফর্ম। তাহলে কি আমি যে সূত্রটা দিয়েছি এই সূত্র কি এখানে কাজে লাগবে নাকি এটা ওই প্রিপোজিশনের সূত্র চলে গেছে? প্রিপোজিশনের সূত্র স্যার কাজে লাগবে। বুঝিছো? জি স্যার বলছি স্যার। হ্যাঁ বলো মঞ্জুর উইথ হুম আই ওয়ার্ক, বলো হেল্পস মি, মানে মঞ্জুর হেল্পস মি, ঠিক আছে? উইথ হুম হলো কেন? ওই যে উইথ টা প্রিপোজিশন, বুঝছো কোথায়? স্যার আরেকটা কোশ্চেন করব স্যার প্রিভিয়াস ইয়ার। হ্যাঁ আরে করো কোনো সমস্যা নেই স্যার দ্য লেডি ড্যাশ, হ্যাঁ দ্য লেডি ড্যাশ দ্য লেডি ড্যাশ I am sending this letter. হ্যাঁ বলো আই এম Sending this I am letter. sending, লেখো I am Sending this letter বলো sending this letter to is a, বলো sending this letter to, is বলো a বলো is a, friend cousins হ্যাঁ বলো is a friend, friend, is a friend of my cousins. my cousin yes Cousins. হ্যাঁ is a friend of my cousin. ওকে কাজিনস হবে কেন? কাজিন বললে চলবে। বলো আমার চাচাতো ভাইয়ের বন্ধু, ঠিক আছে? বলো দ্য লেডি, আমার চাচাতো বোনের বন্ধু, ঠিক আছে? বান্ধবী, তো কাজিন বললে চলবে। তাহলে দ্য লেডি ড্যাশ আই এম, বলো সেন্ডিং দিস লেটার টু, বলো ইজ এ ফ্রেন্ড অফ মাই কাজিন, ঠিক আছে? অপশন হচ্ছে বলো হু নাকি হুম নাকি হু নাকি হুম, এটা তো বলছো নাকি? জি স্যার। আনসার তুমি বলো এখানে আসো। দি লেডি, এখানে লেডির পরে কি প্রিপোজিশন আছে? না স্যার। কি প্রিপোজিশন আছে? না স্যার। নাই, প্রিপোজিশন নাই। তাহলে বলো এই বাক্যে লাস্টের ভার্ব কোনটা? বলো লাস্টের ভার্ব কি এটা নাকি এইটা? বলো এই বাক্যে যেহেতু এখানে যেহেতু প্রিপোজিশন নাই, কি সেন্ডিং নাকি ইজ?
স্যার এখানেই তো একটু কনফিউশন স্যার। হ্যাঁ বলো না এখন লাস্টের ভার্ব কি সেন্ডিং নাকি ইজ বলো না। ইজ স্যার। হ্যাঁ ডেফিনেটলি ইজ, এটাও ভার্ব এটাও ভার্ব, তো লাস্টের ভার্ব কি এটা না? জি বলো স্যার। এই ইজের আগে কি সাবজেক্ট আছে? না স্যার। এই ইজের আগে সাবজেক্ট আছে? না স্যার। তাহলে কি হবে বলো? ও হবে স্যার। হ্যাঁ তাহলে আর কি, আর কোনো কনফিউশন আছে? স্যার বাজারের বিখ্যাত একটা বইতে ভুল উত্তর আর দেওয়া দূর আছে, এর জন্য বাজারের বিখ্যাত কনফিউশন। বইতে কথা বললাম না। তাহলে এখানে যদি টু নিতাম, দেখো এখানে যদি আমি টুটা এখানে নিতাম, দেখো দ্য লেডি, দেখো দ্য লেডি টু আই এম সেন্ডিং দিস লেটার, দেখো এখানে যদি টুটা যদি এখানে থাকতো তাহলে হুম হতো এখানে। দ্য লেডি টু হুম আই এম সেন্ডিং দিস লেটার বলো ইজ এ ফ্রেন্ড অফ মাইন। কথা বোঝার চেষ্টা করো। দ্য লেডি টু হুম বলো টু হুম আই এম সেন্ডিং দিস লেটার বলো ইজ এ ফ্রেন্ড অফ মাইন। কিন্তু এখানে টুটা বলো টুটা এখানে পরে, তাহলে প্রিপোজিশনটা দেখো, দেখো প্রিপোজিশনটা যদি রিলেটিভ প্রোনাউনের আগে না বসে বাক্যের শেষে বসে তাহলে আমরা অবজেক্ট প্রোনাউন না নিয়ে সাবজেক্ট প্রোনাউন নেব। এখানে আমরা দ্যাট নিলে হবে, এখানে দ্যাট নিলে হবে। দেখো এখানে আমরা দ্যাটও নিতে পারবো। দ্য লেডি দ্যাট আই এম সেন্ডিং দিস লেটার টু বলো দ্য লেডি দ্যাট আই এম সেন্ডিং দিস লেটার টু বলো ইজ এ ফ্রেন্ড অফ মাইন, ঠিক আছে? অথবা দ্য লেডি হু আই এম সেন্ডিং দিস লেটার টু বলো ইজ এ ফ্রেন্ড অফ মাইন, ইজ এ ফ্রেন্ড অফ মাই কাজিন। কথা ক্লিয়ার বাবা? ইয়েস স্যার। জি স্যার, জি স্যার। ওকে, তোমাকে এইটা সূত্রের মধ্যে আসো, তাহলে তুমি শুধু এইটা অবজেক্টের কথা বলবা যদি প্রিপোজিশনটা সরাসরি থাকে, যেমন এখানে টু থাকতো যদি তাহলে এটা হোম হয়ে যেত, শেষ। তুমি ডাইরেক্ট কথায় চলে আসো। এত প্যাসপুস লাগাইয়া বাজারে এমন কি আছে রে বাবা? বাজারে এমন কোন বই আছে এটা কি? স্যার আপনার বই না থাকা একটু সমস্যা হয় স্যার আমাদের। আমার বই থাকা না থাকা বলছো না। শোনো লজিকটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো। জি স্যার, হইছে স্যার। তুমি প্রিপোজিশনের পরে স্যার অবজেক্ট, লজিকের এখানে স্যার ক্লিয়ার হয়েছে। প্রিপোজিশনের পরে অবজেক্ট, তাই না? তাহলে টুটা তো আর তোমার তোমার শূন্যস্থানের আগে তো প্রিপোজিশন নাই। যদি প্রিপোজিশন থাকতো তাহলে আমি হোম নিতাম, ঠিক আছে? তো এখানে তো আর প্রিপোজিশন নাই, তাই না? তাহলে এই কারণে আমরা দ্যাট নিতে পারবো অথবা হু নিতে পারবো, ঠিক আছে? আই হ্যাভ রেড দ্য বুক বলো আই হ্যাভ রেড দ্য বুক বলো দ্যাট ইউ ল্যান্ড মি অথবা হুইচ ইউ ল্যান্ড মি। বলো বস্তুবাচক হলে দ্যাটও নেওয়া যায়, হুইচও নেওয়া যায়। হ্যাঁ ওকে, আজকে কি আমরা এটা শেষ করবো নাকি আরো চালাবো? স্যার একটা প্রশ্ন করব। একজনে প্রশ্ন করেছে, একজনে রাখো, একজনে প্রশ্ন করেছে এই যে তোমাদের কি করবো বলো, আমার তো আর একটা ক্লাস আছে। দ্য ম্যান আমার আসলে কোনো বই দেখার সময় নেই। বাজারে অমুক বই এটা এত কিছু দেখার সময় নেই, এত মানুষকে নিয়ে সমালোচনা করার সময় নেই। কারণ নিজে উন্নতি অন্যকে সমালোচনা করার দরকার হয় না, তাই না? তুমি কখনো অন্যের সমালোচনা করবে না, তুমি শুধু সবসময় খেয়াল করবা তোমার সামনে যদি কেউ থাকে, মনে করো তোমার সামনে একজন আছে, তাই না? তুমি এইখানে আছো, তাই না? তোমার সামনে অলরেডি একজন আছে, তুমি আছো এখানে। তো আমি মনে করি আমি এখানে আছি, আরেকজন এখানে আছে, তো আমার কাজ হচ্ছে তাকে ক্রস করা, ঠিক আছে? আমি যদি এই ব্যক্তিকে ক্রস করতে পারি তাহলে আমি কি তার পেছনে নাকি সামনে? তার সামনে। তাহলে আমাকে তাকে নিয়ে তো আমার সমালোচনা করার দরকার নাই, তাকে নিয়ে আমার প্রতিপক্ষ বা শত্রু ভাবার কারণ নাই। আমি যদি সে ভালো, আমি যদি চেষ্টা করবো তার চেয়ে আমি ভালো হইতে পারি কিনা, তাহলে আমি অটোমেটিকলি সামনে যাব, তাই না? তো তার সমালোচনা করার আমার কি দরকার, তার বদনাম করার আমার কি দরকার, তাই না? তো এইটা তো বদনাম করে কারা? বদনাম করে কুপমণ্ডুক লোক যারা, তাই না? যারা হীনমন্যতায় ভোগে তারা বদনাম করে, তাই না? তাহলে তোমার তো অন্য কাউকে সমালোচনা করার দরকার নেই। আমি যেটা বুঝি সেটা হচ্ছে সেটা যে ক্রস করা, ঠিক আছে? কাউকে মেরে ফেলা না, কাউকে ক্রস করা রয়েছে আমার কাজ, তাকে নিশ্চিহ্ন করে না, বরং সে থাকলে বরং ফাইটটা ভালো হয়, ঠিক আছে? বলো দি ম্যান, একজন প্রশ্ন করছে দি ম্যান কি বলেছে, দি ম্যান বলো হুম বলো ওয়াজ অ্যারেস্টেড। এই সহজ প্রশ্নটা কেন করলাম আমি বুঝলাম না। বলো বাই দা পুলিশ বলো বাই দা পুলিশ বলো ওয়াজ বলো ইনোসেন্ট। ও বুঝতে পারছি কেন প্রশ্ন করেছে। এখানে বলো সর্বশেষ ভার কোনটা? বলো ওয়াজ অ্যারেস্টেড, এটা একটা ভার, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে কি হয়, এই ওয়াজ এবং অ্যারেস্টেড মিলে হচ্ছে একটা ফাইনাইট ভার। হ্যাঁ ওয়াজ অ্যারেস্টেড মিলে হচ্ছে একটা ভার, এটা হচ্ছে অ্যারেস্টেডটা মেইন ভার। আর এখানে বাই দ্য পুলিশের পরে ওয়াজ হচ্ছে, এটা হচ্ছে ভার। এখন যে প্রশ্নটা করেছে সে ভাবছে পুলিশটা সাবজেক্ট। বলো বাইয়ের বাইটা কি প্রিপোজিশন। বলো প্রিপোজিশন বসে নাকি অবজেক্ট বসে?
বলো এই বাই প্রিপোজিশনের পরে কি সাবজেক্ট নাকি অবজেক্ট? প্রিপোজিশনের পরে অবজেক্ট বসে নাকি? তাহলে এটা হচ্ছে এটা কি অবজেক্ট। তাহলে এখন বলো ওয়াজের পরে কি সাবজেক্ট আছে? ওয়াজের পরে পুলিশ আছে। তাহলে ওয়াজের পরে আছে কে? পুলিশ। বলো পুলিশ কি সাবজেক্ট নাকি অবজেক্ট? পুলিশ হচ্ছে অবজেক্ট, কারণ কি বাইটা প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পরে অবজেক্ট বসে নাকি? তার মানে কি ওয়াজের আগে কি সাবজেক্ট নাই? ওয়াজের আগে সাবজেক্ট আছে? নাই। তাহলে কি হবে? ওকে, এবার কি বুঝতে পারছো নাকি আমি বুঝলাম? আমি বুঝছি স্যার। ওকে, তোমরা বুঝলে। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত। হ্যাঁ, ওকে। আরেকজন প্রশ্ন করেছে, আরে সময় তো নাই, আমি কোন সময় পরের ক্লাসটা কোন সময় করবো? ওকে, এখন একজন প্রশ্ন করেছে দেখি প্রশ্ন দেই। আমি বুঝলাম না তোমরা কি কালকে কি প্রশ্ন করবা নাকি আজকে শুধু থেকে শুরু হয়েছে কালকের প্রশ্ন? মাই আঙ্কেল হ্যাজ বলো থ্রি সন্স। বলো মাই আঙ্কেল হ্যাজ থ্রি সন্স ড্যাশ ওয়ার্ক বলো ইন দা বলো সেম অফিস। বোঝার চেষ্টা করো। অপশন হচ্ছে, অপশনটা মনে করো কি দিয়েছে অপশন? হু অল কি দিছে? অল অফ দেম বলো all of them লেখো they all তারপর হচ্ছে all of whom। আচ্ছা, তাহলে আসো প্রথমে আসো এইটা দেখো। তাহলে একটা বাক্য শেষ হয় কখন? বাক্যের শেষে ফুল স্টপ বসে। বলো বাক্যের শেষে ফুল স্টপ অথবা প্রশ্নবোধক চিহ্ন থাকে নাকি? তাহলে এই কমা দিলে কিন্তু বাক্য শেষ হয় না। তাহলে এই বাক্যটা শেষ হয়েছে কোথায়? এখানে নাকি এখানে? বলো সেম অফিসের পরে বাক্যটা শেষ হচ্ছে না? তার মানে এইখানে বাক্যটা শেষ হচ্ছে। তার মানে কি এইটা এই সানের পরে বাক্যটা শেষ হয় না, কিন্তু সানের পরে কমা। তাহলে কমা দিলে কখনো বাক্য শেষ হয় না। বাক্য শেষ হয় কোথায়? ফুল স্টপ অথবা প্রশ্নবোধক চিহ্ন যেখানে থাকবে সেখানে বাক্যটা শেষ হয়। তাহলে এই ফুল স্টপ এখানে, তার মানে বাক্যটা এখানে শেষ। তাহলে আসো এখন, যেহেতু এখানে কমা দিলে বাক্য শেষ হয় না, তাহলে আমরা দুইটা বাক্যকে যোগ করতে কি লাগে? দুইটা বাক্যকে বলো হ্যাজ একটা ফাইনাইট ভার্ব, আবার দেখো ওয়ার্ক একটা ফাইনাইট ভার্ব। এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব। তো দুইটা বাক্য মানে ফাইনাইট ভার্ব মানে কি? দুইটা ক্লজ। তাহলে একটা ক্লজে একটা ফাইনাইট ভার্ব থাকে, দুইটা ক্লজে দুইটা ফাইনাইট ভার্ব থাকে। তাহলে কোনো বাক্যে যদি দুইটা ফাইনাইট ভার্ব থাকে সেই বাক্যে দুইটা ক্লজ, তাই না? তো দুইটা ক্লজকে যোগ করে, দুইটা ক্লজকে একসাথে যোগ করার জন্য কি লাগে? রিলেটিভ প্রোনাউন লাগে। বলো কি লাগে? রিলেটিভ প্রোনাউন লাগে। এই চারটা উত্তরের মধ্যে রিলেটিভ প্রোনাউন কোনটা? হু আর কোনটা? হুম। তাহলে এই চারটা উত্তরের মধ্যে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হুম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। বলো অল অফ দেম, তার মধ্যে রিলেটিভ প্রোনাউন আছে? নাই। তার মানে এই উত্তরটা বাদ। বলো দে অল, তার মধ্যে রিলেটিভ প্রোনাউন আছে? নাই। তাহলে এটাও বাদ। ঠিক আছে, এবার আনসার কি হু নিব নাকি হুম নেব? এবার আসো এই যে এটা হচ্ছে কমা নাকি? কমার পরে খেয়াল করো, কমার পরে কোয়ান্টিফায়ার একটা শব্দ হচ্ছে কোয়ান্টিফায়ার। বলো সবসময় খেয়াল করো কোয়ান্টিফায়ার। এই কোয়ান্টিফায়ার মানে হচ্ছে কোনগুলা? কোয়ান্টিফায়ার হচ্ছে বলো অল অফ, বলো অল অফ, বলো সাম অফ, বলো মেনি অফ, বলো ওয়ান অফ, বলো নান অফ, ইচ অফ, এভরি ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, বোথ অফ, মোস্ট অফ, এগুলোকে বলা হয় কোয়ান্টিফায়ার। ঠিক আছে, তাহলে কোয়ান্টিফায়ার সবসময় কথা বসে। বলো কোয়ান্টিফায়ার কথা বসে দুইটা বাক্যকে যোগ করতে কোয়ান্টিফায়ার সবসময় কমার পরে বসে। তার মানে খেয়াল করবা কমার পরে সবসময় কোয়ান্টিফায়ার বসে। বলো কমার পরে কি বসে? কোয়ান্টিফায়ার। কমার পরে কি বসে? বলো কোয়ান্টিফায়ারের পরে এই দেখো কমার পরে, দেখো কমার পরে এখানে দেখতে পাচ্ছ কমার পরে কমা প্লাস দেখো কোয়ান্টিফায়ার প্লাস, হ্যাঁ কোয়ান্টিফায়ার প্লাস বলো হুম, হুইচ অথবা হোস। খেয়াল করো, সবসময় খেয়াল করো। বলো কোয়ান্টিফায়ার কমার পরে কি বসে? কোয়ান্টিফায়ার বসে। আর কোয়ান্টিফায়ারের পরে রিলেটিভ প্রোনাউন কি বসে? বলো হু বসে নাকি হোম বসে? বলো কোয়ান্টিফায়ারের পরে রিলেটিভ প্রোনাউন হু বসে নাকি হোম বসে? আর হুইচ বসে, হোস বসে। তাহলে এখানে অ্যান্টিসিডেন্টটা কি? এই কমার আগে অ্যান্টিসিডেন্ট কি? সান। এটা কি ব্যক্তিবাচক না? তাহলে অ্যান্টিসিডেন্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে আমরা কি হুইচ নেব নাকি হোম নেব? হুইচ তো নেব না, হোম নেব। ঠিক আছে, হোম অথবা হু, যেহেতু এটা অল অফ দ্য কোয়ান্টিফায়ার,
দেখো অফটা কি, এই দেখো অল অফটা কোয়ান্টিফায়ার। তাহলে কোয়ান্টিফায়ারের পরে সবসময় বলো হুম বসে, বলো নুরুল ভাই মিউট করেন। এই কোয়ান্টিফায়ারের পরে কি বসে? এখানে অপশনে কি আছে? হু আছে আর হুম আছে। তাহলে আমরা হুইচ অথবা হোজের চিন্তা করার দরকার নাই। দেখো এখানে অপশনের মধ্যে হু আর হুম আছে, তাহলে আমরা হুইচ এবং হোজের চিন্তা করার দরকার নাই। তাহলে কোয়ান্টিফায়ারের পরে কি হুইচ হু বসে নাকি হুম বসে? বলো কোয়ান্টিফায়ারের পরে সবসময় বলো হুম বসে, বলো হু বসে না। তাহলে কোয়ান্টিফায়ারের পরে বলো হু বসে না, হুম বসে। তাহলে কোয়ান্টিফায়ারের পরে হু আর হুম থাকলে আমরা কোনটা নেব? হু নেব নাকি হুম নেব? তাহলে বলো হুম নেব, হু নেব না। তাহলে আমরা আনসারটা তাহলে কি নেব? হু অল নেব নাকি অল অফ হুম নেব? আমি কি বুঝাইতে, আনমিউট করো, আমি কি বুঝাইতে পারলাম কিনা দেখে জিজ্ঞেস করো। ইয়েস স্যার, বুঝতে পারছি। বুঝাইতে পারছি? জি স্যার। হ্যাঁ, এখানে আরো আলোচনা করতে হবে। জাস্ট একটা কোয়ান্টিফায়ার জিনিসগুলো বুঝতে হবে, কারণ এক ক্লাসে দুনিয়া সব বোঝানো সম্ভব না, ঠিক আছে? হ্যাঁ, মানে একসাথে সব বুঝে ফেলা সম্ভব না, ঠিক আছে? আস্তে আস্তে আর মানে এই জিনিসগুলো আসবে। আর এগুলো কোথায় পড়াবেন স্যার, এই কোর্সের এই জিনিসগুলা? হ্যাঁ, এই আরে বাবা এই তো কোয়ান্টিফায়ার কোথায় বাড়াবেন? এমনি কোয়ান্টিফায়ার এমনি চলে আসবো বাবা। এক কোর্সে সব শেষ করা সম্ভব না রে বাবা। তুমি এক কোর্সে লতিফ স্যারের কাছ থেকে সব নিবা, কিভাবে নিবা? না স্যার, তাহলে আমরা সব কোর্স করছি স্যার, এখনো আরে করতেছি সব স্যার। কোর্স করার পরও থেকে যাবে রে বাবা। আমি কি লতিফ স্যারকে এত ঠুনকু নাকি যে আমার তলানির মধ্যে কিছু থাকবে না? সব বলার পরও তলানিতে যেটা থাকবে তাতেও লাগবে তোমার 2 মাস, ঠিক আছে নিতে? হ্যাঁ, ঠিক আছে, একটু অপেক্ষা করো বাবা, আস্তে আস্তে। স্যার গ্রামার করছি, রিটেন করতেছি, ব্যাক করতেছি। এটা হচ্ছে জয়েনিং সেন্টেন্সে। এই জয়েনিং সেন্টেন্সে রিটেন করছে জয়েনিং সেন্টেন্সে ওই যে আমরা রিলেটিভ প্রোনাউন যে দ্বারা যোগ করি না কোয়ান্টিফায়ারের পরে, ওইটা ওই জায়গার মধ্যে আছে, দেখো। জি স্যার আছে পাইছি স্যার, মনে। হ্যাঁ, এবার মনে পড়ছে না? হ্যাঁ হ্যাঁ, দেখছো ওইটা বলেছি, জয়েনিং সেন্টেন্সে বলেছি, জয়েনিং সেন্টেন্সে। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এত করে মনে পড়ছে না? ওকে, আজকে এই পর্যন্ত রেখে দেই। ভাই নাকি পরে একটা ক্লাস আছে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, অল দ্য বেস্ট। জি স্যার। ওকে, কালকে দেখা হবে, বাই।